ক্লাসটা মন দিয়ে করো। আমি এটুকু বলতে পারি যে ডেফিনেটলি তুমি একটা অন্যরকম ফ্লেভার পাবে। কি জানবে কি শিখবে সে তো তুমি বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমি এটুকু বলতে পারি যে তুমি অ্যাটলিস্ট 1.5 ঘন্টা ক্লাস করার পর কিছু পাবে। 2 মিনিট সময় আছে, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। একটু টাইম নিয়ে নিচ্ছি, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আর আরো একবার বলছি যে রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস কোনো অবস্থাতে, কোনো শর্তে, কোনো অজুহাতে গ্রুপে শেয়ার করা হবে না, এবং তা পার্সোনালি সিক্রেট কোডের মাধ্যমে যাবে। তুমি হাজারবার রিকোয়েস্ট করলেও তা সিম্পলি পোলাইটলি ইগনোর করা হবে, কিন্তু কাউকে তা শেয়ার করা হবে না। এই জায়গাটা মাথায় রেখে দিও, কোনো শর্তে কিন্তু শেয়ার করা হবে না। তুমি হাজারবার রিকোয়েস্ট করলো বা তোমার কারণ যে ধরনেরই হোক না কেন, এই ব্যাপারটা মাথায় রেখে দিও। একটু ওয়েট করে যায়, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। গতকাল যারা সঠিক সিক্রেট কোড পাঠিয়েছিলে তাদের কাছে দেখো চলে গেছে, মানে আজ সকালের দিকে মোটামুটি পাঠানো হয়েছে রেকর্ডিং ক্লাসের লিঙ্ক গুলো। তো ওখান থেকে পেয়ে যাবে। আবারও বলছি, পিডিএফ নোট সবার কাছে যাবেই, একটু ধৈর্য রাখো, একটু ওয়েট করো। দেখবে মেসেজের মধ্যে সবকিছুই দেওয়া আছে, তো সেই জন্য বলবো একটু ধৈর্য রাখতে। স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আবারও বলছি, ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করবো, এবং তোমাদের সাথে আমি সিক্রেট কোড শেয়ার করে দেবো আজকের ক্লাস জন্য। ঠিক আছে? আর গতকাল অনেকে মেসেজ করেছিলেন পিডিএফ নোটস পাওনি বা রেকর্ডিং ক্লাস পাওনি, বা ইংলিশের পার্টিকুলার ইংলিশ ক্লাসের জন্য বলছি, রেকর্ডিং বা পিডিএফ নোটস পাওনি। তো আমি সেক্ষেত্রে জানিয়ে রাখি যে আজকের ক্লাসের পর আমি জানিয়ে দেবো যে কিভাবে পাবে, সেটা আমি আজকের ক্লাসের পর জানিয়ে দেবো। ঠিক আছে? আপাতত ক্লাসটা শুরু হোক, ক্লাসটা মন দিয়ে করো। ক্লাসের পর আমি জানিয়ে দেবো যে কিভাবে তোমার ওই পিডিএফ নোটস বা রেকর্ডিং, মানে ইংলিশ ক্লাসের জন্য বলছি। গতকাল যে ক্লাসটা হয়ে গেছে অনেকে বলছো, তো সেই হিসাবে আমি বলছি শুধুমাত্র ইংলিশ ক্লাসের জন্য। ঠিক আছে? যাক, স্যার জয়েন করে গেছেন, আমরা এক্সট্রা কোনো সময় নেবো না। আগে প্রথমে ক্লাসটা মন দিয়ে করো, অনেক কিছু এখান থেকে দেখার বা জানার রয়েছে। তো আগে ক্লাসটা মন দিয়ে করো। ঠিক আছে? আর কমেন্ট বক্সে অপ্রয়োজনীয় মেসেজ করার দরকার নেই, যতটুকু যা দরকার সেটুকুই মেসেজ করো, অপ্রয়োজনীয় মেসেজ করার দরকার নেই। আর তোমাদের দিক থেকে রেসপন্স বলতে একমাত্র কমেন্ট বক্স এবং ওই তোমাদের যে রিয়াকশন, এগুলোই থাকছে। ঠিক আছে? একটু প্লিজ স্যারকে কোঅপারেট করবে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। সকলকে ক্লাসে স্বাগত। সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও, আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দেব। যারা এখনো জয়েন করোনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন করো। দেখো আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু অবশ্যই জানাবে। তো আশা করি সবাই দেখতে পাচ্ছ। যাদের একটু নেটের সমস্যা হবে একটু রিফ্রেশ করে নেবে, তো নেটের সমস্যা হতে পারে। চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা এখনো জয়েন করোনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যাও। তো সকলে আশা করি দেখতে পাচ্ছ, স্ক্রিন শেয়ার করেছি দেখো আমি। তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু অবশ্যই কিন্তু জানাবে। সকলে থামস আপ দিয়ে বা এ করে জানাবে। তো চলো আমরা দেরি করার পর কিন্তু ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে। তো দেখো আমাদের তোমরা অলরেডি জানো যে আমাদের যে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো এই দেখো আমাদের অলরেডি কিন্তু নোটিফিকেশন তোমরা জানো আমাদের পাবলিশ হয়ে গেছে। তো আমাদের পোস্ট আশা করছি এটা কিন্তু আমাদের রয়েছে যে যেটা জানা যাচ্ছে 8,477টার মতো কিন্তু টোটাল পোস্ট রয়েছে ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়ে। ঠিক আছে? তো এগুলো আশা করি তোমরা মোটামুটি জেনে গেছো, না জানলে তোমাদের স্যার আবার কিন্তু ভালো করে জানিয়ে দেবে। ঠিক আছে? তো এখানে দেখো যেটা আমরা আজকে যেটা তোমাদের আমি বলবো, যেটা মানে অল্প এখানটা আলোচনা করে আমরা মেন জায়গায় ক্লাসে চলে যাব। তো এখানে আমাদের তোমরা জানো অলরেডি আমাদের 4টে সাবজেক্টের ওপর কিন্তু পরীক্ষাটা হবে। ঠিক আছে? ভালো করে বুঝে নাও, আমাদের 4টে সাবজেক্টের ওপর পরীক্ষাটা দিতে হবে।
1 ঘন্টা মাত্র কিন্তু সময় থাকবে হাতে, তোমাদের মাত্র 1 ঘন্টা কিন্তু সময় থাকবে, বেশি কিন্তু সময় থাকবে না। তো এখানে আমাদের 4টে বিষয় কিন্তু কভার করতে হবে। জেনারেল নলেজ কিন্তু থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, আর আমাদের ইংলিশ থাকছে, আর ম্যাথ থাকছে। তো এটা আমাদের ক্লার্ক গ্রুপ সি বা ক্লার্কের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে। তো এই এক্সাম প্যাটার্নটা কিন্তু থাকবে। এখানে দেখো জিকে যে বলা হয়েছে, জিকে তে 15 নম্বরে 15টা কোশ্চেন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বরে 15টা, এখানে ইংরাজিতেও তাই, এখানে অ্যারিথমেটিকে তাই। তো এখানে জিকে বলতে তোমাদের মানে কিন্তু, জিকে মানে কিন্তু এখানে ওভারঅল সমস্ত বিষয় থেকে কিন্তু কোশ্চেন থাকবে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তারপর তোমার হচ্ছে স্ট্যাটিক জিকে, ঠিক আছে। তো ওভারঅল সমস্ত বিষয় মিলিয়ে এখানে তোমাদের 15টা কোশ্চেন নেবে, কোশ্চেন থাকবে। তো এর মধ্যে তোমাদের কিন্তু স্ট্যাটিক জিকেও কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকবে, ঠিক মানে এর মধ্যে থেকে কিন্তু স্ট্যাটিক জিকেও কিন্তু কোশ্চেন 3 থেকে 4টে কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে। 3 থেকে 4টে কোশ্চেন তোমরা স্ট্যাটিক জিকেতে দেখতে পাবে। এছাড়া তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সই দেখো শুধুমাত্র 15 নাম্বার কিন্তু এখানে থাকছে, 15টা কোশ্চেন। তো একটা করে কোশ্চেন কিন্তু 1 মার্ক করে, এইভাবে তোমাদের 1 ঘন্টার মধ্যে কিন্তু শেষ করতে হবে। তো হাতে কিন্তু দেখো প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু প্রত্যেক মিনিট কিন্তু ধার্য করা হয়েছে। তো 60টা কোশ্চেনের দেখো এখানে বলাই রয়েছে 60 মিনিট। তো এটা কিন্তু আমাদের খুব মানে ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু, যদি না পরীক্ষাটা তুমি করতে পারো, তাহলে কিন্তু টাইমের মধ্যে কিন্তু অবশ্যই শেষ করতে পারবে না। দেখতে দেখতে দেখবে তার মধ্যে খাতা সই করাতে আসছে, করাতে আসছে, তার মধ্যে 5-10 মিনিট তোমার এমনি যাবে। তোমার নিজের খাতায় সই করতে হবে, ঠিক আছে, যে গোল পাকানোর ব্যাপার থাকে, সই করার ব্যাপার থাকে। তো আমাদের হাতে কিন্তু 60 মিনিটের মধ্যে কিন্তু অনেকটাই সময় কিন্তু মানে আমাদের কম বরাদ্দ থাকছে, যেখানে 60টা কিন্তু কোশ্চেন তোমাকে করতে হবে। তো সেই জন্য তোমাদের আমি বারবার বলে থাকি যে আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এখানে যে 30 নম্বর থাকছে, তোমরা এখানে 30-এর মধ্যে দেখো 30টা নম্বরের জন্য তোমরা এখানে 20 থেকে 25 মিনিটের বেশি কিন্তু সময় নেবে না, ঠিক আছে। তার মধ্যে কিন্তু সমস্ত গুলো কিন্তু গোল পাকিয়ে নেবে, ঠিক আছে। তো সেই জন্য সেইভাবে কিন্তু ভালোভাবে কিন্তু এই জায়গাগুলো প্র্যাকটিস করতে হবে। আর দেখো আমাদের গ্রুপ ডির ক্ষেত্রেও ঠিক একই প্যাটার্ন থাকছে। আমাদের জিকে থেকে আমাদের 15 নম্বর, আর কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু 15 নম্বর, অর্থাৎ জিকে থেকেই কিন্তু আমাদের 30 নম্বর থাকছে। আর এখানে অ্যারিথমেটিক তোমাদের 15 নম্বর থাকছে। 1 ঘন্টা কিন্তু এখানে সময়, এখানে তোমরা একটু রিলিফ পাবে, কারণ তোমার এখানে কিন্তু ইংরাজিটা কিন্তু এখানে বাদ থাকছে, ঠিক আছে। তো ইংরাজিটা বাদ থাকার জন্য এইখানে তোমরা একটু টাইমটা পাবে, কিন্তু ক্লার্কের ক্ষেত্রে কিন্তু ওই টাইমটা কিন্তু পাবে না। তো সেইভাবে তোমরা মনে রাখবে। আর দেখো আমাদের সাবজেক্ট জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে, তো জিকে এর ক্ষেত্রে যেটা বললাম স্ট্যাটিক, দেখো আমাদের জিকে যেরকম থাকছে স্ট্যাটিক পোর্শন, সেই পাশাপাশি পাশাপাশি দেখো হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, পলিটি, ইকোনমিক্স, ঠিক আছে। তারপর বিভিন্ন আমাদের সায়েন্স থেকে কোশ্চেন থাকবে, বুকস অ্যান্ড অথার্স, এগুলো আমাদের সমস্ত স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে যাচ্ছে। ইম্পর্টেন্ট বিভিন্ন স্কিমস গুলো, ঠিক আছে। তো স্কিমস থেকে আজকে তোমাদের নোটস দেবো, স্কিম গুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তো স্কিমস এর মূলত আমাদের বিভিন্ন টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করে, মেনলি ইয়ার গুলো জিজ্ঞাসা করে যে এই স্কিমটা কবে লঞ্চ করা হয়েছিল, বা তোমাদের জিজ্ঞাসা করে যে এই স্কিমটা সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করতে পারে। তো সেগুলো আসছি বিস্তারিত ভাবে। এছাড়া আমাদের দেখো স্ট্যাটিক জিকেটা আমাদের অনেকটাই বড়, ঠিক আছে। স্ট্যাটিক জিকে থেকে আমাদের যে কোনো পার্ট থেকে আমাদের কোশ্চেন কিন্তু এখান থেকে জিজ্ঞাসা করতে পারে। তো জিকেটা আমাদের এখানে অনেকটাই বড় তুলনামূলকভাবে তোমরা যদি দেখো ম্যাথে তোমার কিছু অ্যারিথমেটিক বলা থাকে, তো অ্যারিথমেটিক তুমি যদি কিছু চ্যাপ্টার মোটামুটি করে যাও, সেখান থেকে তবু তুমি অঙ্ক করে আসতে পারবে। কিন্তু জিকেটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে 15 নম্বরের তুলনায়। তো একটু বেছে যদি না তুমি এখানটা পড়ো ভালো করে, তাহলে কিন্তু এটা তুমি কভার করতে পারবে না, ঠিক আছে। কারণ এখান থেকে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকেটা অনেকটা বড়, ঠিক আছে। তো তারপর এগুলো কিন্তু পড়তে হবে। তার সঙ্গে দেখো আবার কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও থাকছে। তো আমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু হিউজ সিলেবাসে রয়েছে, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন দেখো সায়েন্টিফিক স্টাডি, স্পোর্টস থেকে আমাদের প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করে। এছাড়া পিপল ইন দ্য নিউজ, যে সমস্ত ব্যক্তিরা আমাদের মানে আমাদের খবরে রয়েছে বা কারেন্ট হাইলাইট হয়ে থাকে, সেই সমস্ত কোশ্চেন গুলো জিজ্ঞাসা করে। ধরো জিজ্ঞাসা করলো যে আমাদের বর্তমানে
আমেরিকার নতুন মানে আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে রয়েছে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো জিজ্ঞাসা করে, তিনি কততম ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন গুলো জিজ্ঞাসা করে, বা জিজ্ঞাসা করতে পারে যে ডোনাল্ড ট্রাম্প যে রাষ্ট্রপতি রয়েছেন তার পার্টির নাম কি, ঠিক আছে। এইটা সমস্ত কোশ্চেন আমাদের পিপল ইন নিউজ থেকে জিজ্ঞাসা করে। পিপল ইন নিউজ থেকে আমাদের যে সমস্ত স্পোর্টস এর যারা খেলোয়াড় রয়েছে, পপুলার খেলোয়াড়, সেখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে। ধরো জিজ্ঞাসা করতে পারে যে নীরজ চোপড়া, ঠিক আছে, নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত, নীরজ চোপড়া আমাদের কোন খেলার সাথে যুক্ত, এই টাইপের কোশ্চেন গুলো আমাদের জিজ্ঞাসা করতে পারে পিপল ইন নিউজ থেকে। এছাড়া দেখো ইস্যুস রিলেটেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেমন ভারতের সঙ্গে আমাদের বিভিন্ন দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ অভ্যাস হচ্ছে, ঠিক আছে, যুদ্ধের যে অভ্যাস গুলো হচ্ছে। তারপর ধরো আমাদের বিভিন্ন যে আমাদের ভারত এবং বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন যে চুক্তিগুলো হচ্ছে, তো চুক্তিগুলো থেকেও আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সে। তো ইন্টারন্যাশনাল ন্যাশনাল বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ঘটনা ভারতের সঙ্গে অবশ্যই রিলেটেড, সেগুলো আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু জিজ্ঞাসা করে থাকে। তো এগুলো কিন্তু আমাদের ভালো করে অত্যন্ত ডিটেলসে কিন্তু ভালো করে পড়াশোনা করতে পারে, মানে পড়াশোনা করতে হবে। আর আমাদের দেখো সায়েন্টিফিক স্টাডি বলতে আমাদের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে আমাদের ধরো ডিআরডিও যে সমস্ত আমাদের মিসাইল গুলো লঞ্চ করছে, ঠিক আছে, মিসাইল গুলো লঞ্চ করছে, সেগুলো কি টাইপের মিসাইল, ঠিক আছে। তারপর আমাদের বিভিন্ন যে যুদ্ধের জাহাজ গুলো রয়েছে, বিভিন্ন মিসাইল যুদ্ধের জাহাজ, এগুলো আমাদের ডিফেন্স থেকে আমাদের কোশ্চেন কিন্তু আমাদের জিজ্ঞাসা করবে। তো এগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। প্রচুর এই ধরনের কোশ্চেন আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা দেখতে পাবো। তো প্রত্যেকটা জিনিস আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে ডিটেলসে পড়াশোনা করতে হবে। মেনলি তোমাদের লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো ভালো করে দেখে যেতেই হবে, ঠিক আছে। লাস্ট 1 বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের জানুয়ারিতে সম্ভবত পরীক্ষা হওয়ার, দেখো এখানে কথা রয়েছে যেটা আমরা জানতে পারছি, জানুয়ারিতে সম্ভবত হতে পারে, ঠিক আছে। তো জানুয়ারিতে হওয়ার কিন্তু কথা রয়েছে, ফাইনাল কিন্তু এখনো জানা যায়নি, তবে জানুয়ারিতে হওয়ার কথা রয়েছে। তো হাতে কিন্তু দেখো আমাদের যদি এই মাসটা ছেড়ে দিই, তাহলে আমাদের 11 আর 12 2 মাস কিন্তু আমাদের সময় থাকছে, ঠিক আছে। 2 থেকে আড়াই মাস তোমরা হাতে কিন্তু সময় পাবে, 2 থেকে আড়াই মাস। এবার যদি ডেট বাড়ে হয়তো আরো কিছুটা সময় পাবে, নাহলে তোমরা 2 থেকে আড়াই মাস ধরেই কিন্তু আমাদের প্রিপারেশনটা কিন্তু ভালোভাবে রেডি করতে হবে। তো আমাদের দেখো ফর্ম ফিল আপ 3 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, 3রা ডিসেম্বর পর্যন্ত চলবে। সেই জন্য মনে করা হচ্ছে ডিসেম্বরের পর 1 মাস সময় দিতে হয়। সেই জন্য আমাদের জানুয়ারি মাস, আমরা সম্ভবত মনে করছি জানুয়ারি মাসই কিন্তু পরীক্ষা শেষের দিকে বা মাঝের দিকে হয়তো হতে পারে। তো যখন ঘোষণা হবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ডেট জেনে যাবে। তো বুঝতে পারলে, তো কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আমাদের এই যে দুটো পার্ট, এই দুটো পার্টে কিন্তু আমাদের ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর এই দুটো সিলেবাসই কিন্তু হিউজ সিলেবাস, ঠিক আছে। তো হিউজ সিলেবাস, এই জন্য আমাদের খুব বেছে ভালো করে শর্ট ভাবে কিন্তু স্মার্ট পদ্ধতিতে কিন্তু পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু এইখানটাই তোমরা কিন্তু হারিয়ে ফেলবে, ঠিক আছে। যে কোনটা পড়বো কোনটা ছাড়বো এগুলো তোমরা বুঝতে পারবে না। তো দেখো আমাদের যেটা মনে করা আছে, টোটাল সিট তোমাদের বলে দিয়েছি 8,477 রয়েছে টোটাল, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। এবার দেখো আমাদের লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল আমাদের 2016-17 সালে, তো সেই কোশ্চেনটা দেখো এখানে রেখেছি। তবে কোশ্চেন এটা যে প্যাটার্নটা হয়েছিল সেই প্যাটার্নটার মতনই হবে, একটু কোশ্চেন কিন্তু অ্যাডভান্স লেভেলে হয়তো হতে পারে, কারণ যেহেতু অনেকটা বছরই মাঝে চেঞ্জ হয়েছে, এখন অনেক আমাদের সময় পাল্টে গেছে। তো সেই জন্য একটু কোশ্চেনের প্যাটার্ন মানে আমাদের অ্যাডভান্স লেভেলে হতে পারে, তবে কোশ্চেন সেম প্যাটার্নেই কিন্তু হবে। দেখো এখানে যেমন আমাদের ফুল ফর্ম থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে। এটা আমাদের ফুল ফর্ম থেকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের জেপিইজি, ঠিক আছে, যেটা আমরা ছবি যেটা ব্যবহার করে থাকি, এই ছবির শর্ট ফর্ম। তো জেপিইজির ফুল ফর্ম এখানে জিজ্ঞাসা করেছিল। তারপর দেখো আমাদের রামসার সাইট এখানে জিজ্ঞাসা করেছে, রামসার সাইট কি। তো রামসার সাইট আমাদের বর্তমানে তোমরা জানো 93 আমাদের রামসার সাইট কিন্তু ভারতবর্ষে কিন্তু ঘোষণা হয়েছে। এগুলো কিন্তু টোটাল ভালো করে পড়ে রাখতে হবে। রামসার সাইট কি, রামসার সাইট হচ্ছে আমাদের জলাভূমিকে কেন্দ্র করে
গড়ে উঠেছে, মানে তৈরি করা হয়েছিল জলাভূমিকে লক্ষ্য রেখে। তো এগুলো আমরা তো প্রত্যেকটা কিন্তু ডিটেলস এ ক্লাসে কিন্তু বুঝবো, ঠিক আছে, মানে ডিটেলস এ পরে কিন্তু আমরা জানবো। তারপর দেখো আমাদের যদি দেখা যায় এখানে সায়েন্সের অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা করেছে। এরপর দেখো আমাদের জিজ্ঞাসা করেছে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত। দেখো এখানে তোমাদের মাউন্ট এভারেস্ট জিজ্ঞাসা করেছে, এখানে হয়তো তোমাদের এবছর অন্য কোনো পর্বত বা পাহাড় বা মালভূমির নাম কিন্তু এখানে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এখানে দেখো পরবর্তী কোশ্চেন আমাদের স্ট্যাটিক জিকে আমাদের ডে থেকে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, ডে থেকে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমাদের প্রত্যেকটা, আমি তোমাদের ক্লাসে বলে থাকি যে ডে কিন্তু একটা করে আমাদের কোশ্চেন পরীক্ষায় কিন্তু দিয়েই থাকে। তো এখানে দেখো ধরিত্রী দিবস বা আর্থ ডে আমাদের কিন্তু, বা পৃথিবী দিবস যেটা বলি, ঠিক আছে, ধরিত্রী মানে পৃথিবী, তো সেই ধরিত্রী দিবস কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে। তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ডেটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের আমি ক্লাসে প্রত্যেকটা আমাদের যে ব্যাচ আছে সেখানে আমি তোমাদের জানো যে আমি এখানে ডে এর সমস্ত ডিটেলস এর নোটস কিন্তু দিয়ে থাকি। অর্থাৎ জানুয়ারি মাসে ধরো গুরুত্বপূর্ণ যে সমস্ত ইম্পর্টেন্ট ডে আছে, জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে কিন্তু একদম ডিসেম্বর পর্যন্ত কিন্তু টোটাল যত গুরুত্বপূর্ণ ডে আছে সবকটাই করে থাকি। এবং আমার সত্যিকারে বলতে মানে দ্বিধা নেই যে আগামী, মানে আগের বছর যে আমাদের ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, সেখানে ক্লার্কশিপে আমাদের সেকেন্ড শিফটে আমাদের তিনটে ডে থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। তিনটে ডেই কিন্তু এই নোটস থেকে কিন্তু কমন এসেছিল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পড়তে হবে, মানে যে টপিকটা পড়বে সেই টপিকটা কিন্তু ভালো করে ডিটেলসে পড়ে রাখতে হবে, যাতে সেই টপিক থেকে যখন কোশ্চেন আসবে যাতে সেটা আমাদের যেন বাদ না যায়, ঠিক আছে, যাতে ছেড়ে না চলে আসে। তো এখানে আমাদের অবশ্যই টার্গেট হবে 30-এর মধ্যে এখানে কিন্তু ভালো একটা স্কোর করা। অবশ্যই এখানে ভালো স্কোর করা যায় জিকেতে, তো সেই দিকেই কিন্তু আমরা টার্গেট করবো। তো আগের বছর তোমরা জানো হাই কাট অফ গিয়েছিল, যেহেতু কোশ্চেন অনেকটা সোজা হয়েছিল, অনেকটাই কাট অফ কিন্তু হাই গিয়েছিল। তো এখানে 30-এ 30 অনায়াসেই কিন্তু পাওয়া যেতে পারে যদি তুমি একটু ভালো করে পড়াশোনা করতে পারো। চলো পরের কোশ্চেন দেখো, আমরা দেখে নেবো। যেমন দেখো জিজ্ঞাসা করেছিল এখানে নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। তো সকলেই জানো যে আমাদের দেখো সুন্দরবন পশ্চিমবঙ্গে রয়েছে, গরুমারা আছে, চাপড়ামারিও রয়েছে, মানস কিন্তু আমাদের এখানে নেই। মানস কোথায় আছে? মানস কিন্তু আমাদের আসামে কিন্তু রয়েছে। তো এই টাইপের যে আমাদের বিভিন্ন যে ন্যাশনাল পার্ক গুলো রয়েছে সেগুলো আমাদের পড়ে রাখতে হবে। ন্যাশনাল পার্ক রয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, এছাড়া আমাদের দেখো বার্ড স্যাংচুয়ারি রয়েছে, এছাড়া আমাদের দেখো বিভিন্ন পিকক স্যাংচুয়ারি রয়েছে, আমাদের এলিফ্যান্ট স্যাংচুয়ারি রয়েছে, ঠিক আছে। তো এরকম প্রচুর স্যাংচুয়ারি রয়েছে যেগুলো আমাদের কিন্তু কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করবে। একটা করে কোশ্চেন এখান থেকে আসে। আগের বার আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষাতেও কিন্তু এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। তো বিভিন্ন পরীক্ষায় যেগুলো আমি দেখেছি যে এখান থেকে কিন্তু একটা করে কোশ্চেন, 9 ন্যাশনাল পার্ক থেকে, 9 আমাদের বায়োডাইভার্সিটি বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে, বায়োস্ফিয়ার রিজার্ভ যে আমাদের 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তোমরা জানো, সে তো এখান থেকেও জিজ্ঞাসা করে বায়োস্ফিয়ার রিজার্ভ, 9 ন্যাশনাল পার্ক, 9 ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, 9 বার্ড স্যাংচুয়ারি, 9 এলিফ্যান্ট স্যাংচুরি, এগুলো থেকে কিন্তু একটা করে কোশ্চেন আমাদের কিন্তু এখানে দিয়ে থাকে। পরবর্তী দেখো আমাদের এখানে জিজ্ঞাসা করেছিল ঝুম কি। তো সকলেই জানো ঝুম হচ্ছে একটা চাষের পদ্ধতি যেটা আমাদের নর্থ ইস্টে কিন্তু আমরা দেখতে পাই। নর্থ ইস্টে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আমাদের আসাম, মণিপুর, ঠিক আছে, মিজোরাম, এই সমস্ত জায়গাগুলোয় আমাদের কিন্তু এই ধরনের ঝুম চাষ কিন্তু দেখা যায়। বিশেষ করে মিজোরাম, মণিপুর এই সমস্ত জায়গাগুলোই ঝুম চাষ, মেঘালয় ইত্যাদি জায়গাগুলোতে দেখা যায়। পরবর্তী দেখো আমাদের জিজ্ঞাসা করেছিল যে ইল্লোরা গুহা আমাদের কোন রাজ্যে অবস্থিত। দেখো ইল্লোরা গুহা, বিভিন্ন যে গুহাগুলো আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যেমন ইল্লোরা, তারপর হচ্ছে আমাদের ধরো বাদামি গুহা, ঠিক আছে। তো এই টাইপের গুহাগুলো, অজন্তা গুহা কোথায় রয়েছে, অজন্তা, ঠিক আছে, অজন্তা, এই টাইপের যে গুহাগুলো এগুলো আমাদের জিজ্ঞাসা করে। তো এগুলো প্রত্যেক কটা কিন্তু আমাদের পড়তে হবে। বিভিন্ন ভারতবর্ষে যতগুলো গুহা আছে, ভারতে যতগুলো ইম্পর্টেন্ট আমাদের গুহা রয়েছে, তো সমস্ত কিন্তু এগুলো ভালো করে পড়ে রাখতে হবে, কারণ এখান থেকেও একটা করে কোশ্চেন জিজ্ঞাসা করে। দেখো সায়েন্স থেকেও কিন্তু অনেক কোশ্চেন এসেছে। তো জিকে এর মধ্যে বুঝতে পারছো, জিকে এর মধ্যে কিন্তু আমাদের দেখো আলফ্রেড নোবেল,
ঠিক আছে, নোবেলটা তোমাদের আজকে করিয়ে দেব। নোবেল পুরস্কার তোমরা জানো ঘোষণা হয়ে গেছে। ঠিক আছে, নোবেল 2025 তোমাদের জানো ঘোষণা হয়ে গেছে। তো এখান থেকে আমি আগের বছরও বলেছিলাম যে ক্লার্কশিপের যখন আমাদের ব্যাচ ছিল তখন ওখানে বলেছিলাম যে নোবেল পুরস্কার থেকে আমাদের জিজ্ঞাসা করতে পারে। তো নোবেল থেকে আমাদের ওখানেও কিন্তু কোশ্চেন কমন এসেছিল। তো আজকে তোমাদের নোবেল পুরস্কারটা একদম ডিটেলসে করিয়ে দেবো, ভালো করে রাখবে এবং নোটস গুলোকে খাতায় রেখে দেবে বা যত্ন করে রেখে দেবে, কারণ এগুলো যতদিন না পরীক্ষা হচ্ছে তোমাদের হেল্প করবে। তো দেখো এখানে আমাদের অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিল। তো সকলেই জানি আমাদের ডিনামাইট কিন্তু আবিষ্কার করেছিল। এই অ্যালফ্রেড নোবেলের নামে কিন্তু নোবেল পুরস্কারটা কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, নোবেল পুরস্কারটা এই অ্যালফ্রেড নোবেলের নামে কিন্তু দেওয়া হয়। প্রথম আমাদের নোবেল পুরস্কার 1901 সাল থেকে দেওয়া হয়। তো মনে রাখবে এগুলো। তো এগুলো আমি ডিটেলসে আসছি। আজকে আমাদের নোবেল পুরস্কারের ওপর কিন্তু নোটস রয়েছে। দেখো এখানে আমাদের জলপ্রপাত থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, তারপর দেখো সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত যে গ্যাসটা থাকে, তো 78% কাছাকাছি আমাদের বাতাসে কিন্তু নাইট্রোজেন দেখা যায়। 0.03% কাছাকাছি আমাদের CO2 গ্যাস থাকে এবং অক্সিজেন আমাদের 20.6% কাছাকাছি বা 21% কাছাকাছি সামথিং। তো আমাদের O2 গ্যাস কিন্তু রয়েছে। আর হাইড্রোজেন অতি অল্প মাত্রায় কিন্তু দেখা যায়। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? বায়ুতে উপস্থিত যেটা সর্বাধিক বলেছে তো অবশ্যই কিন্তু এটা আমাদের নাইট্রোজেন গ্যাস কিন্তু হয়ে যাবে। দেখো এখানে আবার একটা ফুল ফর্ম দিয়ে আসা হয়েছে, ফুল ফর্ম দেখতে পাচ্ছ। ফুল ফর্মেরও আজকে আমি তোমাদের কিছুটা নোটস দিয়ে দেবো। ঠিক আছে, ফুল ফর্মের আজকে কিছুটা নোটস দিয়ে দেবো। তোমরা ফুল ফর্ম গুলো অবশ্যই ভালো করে কিন্তু মুখস্থ করবে। তো ফুল ফর্ম কিন্তু আমাদের 1 নাম্বার করে কিন্তু কোশ্চেন পরীক্ষা এখান থেকে জিজ্ঞাসা করে। তো এখান থেকে কিন্তু এই 1 নাম্বার আমাদের বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তো দেখো সিএনজি জিজ্ঞাসা করেছে। সিএনজি কি হয়ে যাবে? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, তো সিএনজি হচ্ছে আমাদের কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ অপশন ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু ফুল ফর্ম গুলো ভালো করে পড়তে হবে। ফুল ফর্মের আজকের নোটস গুলো তোমাদের দিয়ে দেবো। দেখো পরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার সেকশনে কিন্তু 15 নম্বর থাকবে। তো এই জায়গাটা অনেকেই কিন্তু বারবার বলছি, জিকে সবাই পড়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অনেকেই দেখেছি যে অনিয়া থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চায় না। ঠিক আছে, কিন্তু এই জায়গাটা আমাদের কিন্তু ফাঁকি দিলে কিন্তু হবে না। কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমাদের খুব ভালো করে প্রস্তুত করতে হবে, কারণ এখানে কিন্তু আমাদের 15 নম্বর থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে না পড়লে কিন্তু এই পোর্শনটা কিন্তু আমাদের নাম্বার উঠবে না। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়তে হবে। আমি তোমাদের গত লাস্ট 1 বছরে, ঠিক আছে, জানুয়ারি মাস থেকে একদম যতদিন পরীক্ষা হবে ততদিনের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স নোটস, ঠিক আছে, ফুল কারেন্ট অ্যাফেয়ার্স নোটস তোমরা কিন্তু পাবে আমার কাছ থেকে। জানুয়ারি মাস থেকে আমি কি করব, তোমাদের থিওরি আকারে তোমাদের নোটস যেরকম থাকবে, থিওরি নোটস প্লাস হচ্ছে তোমাদের এমসিকিউ, টপ প্রত্যেক মাসের টপ এমসিকিউ গুলো কিন্তু তোমাদের আমি কিন্তু করিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেক মাসেরই করাই। তো তোমরা যেহেতু দেখো একটু পরে ভর্তি হচ্ছে, আমি তোমাদের বলেছি যে লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তেই হয়। তো সেই জন্য তোমাদের সুবিধার জন্য, তোমাদের কথা চিন্তা করে আমি পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু আরেকবার রিভাইজ করিয়ে দেবো, যাতে তোমাদের প্রিভিয়াস কারেন্ট অ্যাফেয়ার্স সারা 1 বছরের কিন্তু যাতে তোমাদের পুরো একদম আয়ত্তের মধ্যে থাকে। যা 1 বছরের মধ্যে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দিলে তোমরা যাতে কোশ্চেন আনসার করতে পারো। ঠিক আছে, সেই জন্য দেখো থিওরি আকারেও করব, প্লাস হচ্ছে আমরা এমসিকিউ আকারেও কিন্তু করবো। ঠিক আছে, তো দেখো এখানে যেমন জিজ্ঞাসা করেছিল ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র কোনটা? তো সকলেই জানি আমরা অগ্নি-5। দেখো অগ্নি-5 আমাদের বহুবার, এটা আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনী ডিআরডিও প্রচুরবার পরীক্ষা করেছে। অগ্নি-5 হচ্ছে আমাদের একমাত্র আইসিবিএম, এটা একটা ক্ষেপণাস্ত্র যেটা হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ এটা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে গিয়ে কিন্তু আঘাত করতে পারে। ঠিক আছে, যেটার রেঞ্জ কিন্তু মোটামুটি 5000 কিলোমিটার কিন্তু ধরা হয়। ঠিক আছে, অ্যাকচুয়াল রেঞ্জ কেউ বলে না, ডিআরডিও এটা কোনোদিন প্রকাশ করে না। তো 5000 কিলোমিটারের বেশি কিন্তু এটা আমাদের মনে করা হয়। দেখো এখানে বিভিন্ন আমাদের কোশ্চেন তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করেছিল। এখন বর্তমানে এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আর লাগবে না, কারণ এটা তখনকার সময় 2016-17 কারেন্ট অ্যাফেয়ার্স।
তো সেটা এই মানে এই সময়ে কিন্তু আর এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থাকবে না। তো এগুলো আমাদের কিন্তু আর কাজে লাগবে না। এখন আমাদের নতুন লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে যেতে হবে, কারণ যে কোনো কোশ্চেন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞাসা করবে। কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো শুরু বা শেষ নেই, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তো ভালোভাবে খতিয়ে প্রত্যেকটা ইম্পর্টেন্ট নিউজ যেগুলো রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট যেগুলো রয়েছে, সব কিন্তু ভালো করে কিন্তু তৈরি করতে হবে। এরপর দেখো একইভাবে যদি আমরা গ্রুপ ডির কোশ্চেনটা দেখি, তো আমরা গ্রুপ ডির কোশ্চেন যদি দেখি, দেখো একইভাবে জিকের ক্ষেত্রে এখানেও দেখো আমাদের একইভাবে যেমন পর্ণমোচী গাছ কি হয়, তারপর আমাদের বিগ ব্যাং থিওরি, ঠিক আছে, এই থিওরিটা কে দিয়েছিলেন। তারপর দেখো আমাদের ভোপাল গ্যাস দুর্ঘটনার যে মিথ গ্যাসটা নিঃসরণ হয়েছিল, যেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট। তো এটা কিন্তু অপশন বি হয়ে যাবে, এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। দেখো নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তো গ্রিন হাউস গ্যাস কোনটা নয়, তো হাইড্রোজেন বা H2 এটা কিন্তু নয়, এগুলো আমাদের হয়ে যাবে। তো এই টাইপের কোশ্চেন দেখো জিজ্ঞাসা করছে। তারপর দেখো স্ট্যাটিক জিকের আমাদের জিজ্ঞাসা করছে কাঙ্গারু কোন দেশের প্রতীক, এই টাইপের কোশ্চেন গুলো তোমাদের স্ট্যাটিক জিকেতে জিজ্ঞাসা করতে পারে। ধরো এখানে কাঙ্গারু দিয়েছে, তখন তোমাদের দিতে পারে যে আমেরিকার জাতীয় প্রতীক কোনটা, ঠিক আছে, বা আমাদের ভারতের থেকেও জিজ্ঞাসা করতে পারে যে ভারতের জাতীয় প্রতীক কোনটা, ভারতের জাতীয় গাছ কোনটা, ঠিক আছে, ভারতের জাতীয় গাছ কোনটা। বা ধরো তোমাকে জিজ্ঞাসা করতে পারে ভারতের ভারতের জাতীয় আমাদের সঙ্গীত কোনটা, ঠিক আছে, এই টাইপের গুলো জিজ্ঞাসা করে। ভারতের জাতীয় সঙ্গীত কোনটা, ভারতের জাতীয় স্তোত্র কোনটা, ঠিক আছে, বা স্তোত্র মানে হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যানথেম যেটা বলা হয়, যেটা জনগণ মন। আর আমাদের জাতীয় সঙ্গীত যেমন হচ্ছে আমাদের বন্দে মাতারাম, ঠিক আছে, ন্যাশনাল সং। তো ন্যাশনাল সং হচ্ছে আমাদের বন্দে মাতারাম, জাতীয় স্তোত্র বা ন্যাশনাল অ্যানথেম হচ্ছে আমাদের জনগণ মন। তো এই টাইপের গুলো এখান থেকে আমাদের জিজ্ঞাসা করতে পারে। তো এগুলো সব আমরা ডিটেলসে এগুলো কিন্তু পড়বো। ভারত এবং পশ্চিমবঙ্গ দুটোরই পড়বো, ভারত এবং পশ্চিমবঙ্গের দুটোরই কিন্তু আমরা এখানে কিন্তু কভার করব। তো এগুলো কিন্তু মাথায় রাখবে। পরবর্তী দেখা আমাদের যেমন জিজ্ঞাসা করেছে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কোনটা, ঠিক আছে, পৃথিবীর সব থেকে গভীরতম, তো পৃথিবীর সব থেকে গভীরতম জিজ্ঞাসা করেছে। পরবর্তীতে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে পৃথিবীর দীর্ঘতম হ্রদ কোনটা, ঠিক আছে, তারপর মিষ্টি জলের হ্রদ কোনটা, এই টাইপের গুলো জিজ্ঞাসা করতে পারে। তো আমরা সকলেই জানি পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, ঠিক আছে। তো এগুলো দেখো এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। তারপর দেখো আমাদের ভারতের আহ ভূমিকম্পের তীব্রতা মাপতে আমাদের কোনটা কাজে লাগে। দেখো এটা খুব কমন কোয়েশ্চেন, সিসমোগ্রাফ সকলেই জানি। তো বায়ুর চাপ যেমন ব্যারোমিটার, জলের চাপ মাপার জন্য হাইড্রোমিটার, ঠিক আছে, পলিগ্রাফ যেটা হচ্ছে ক্রিমিনালদের করা হয় পলিগ্রাফ টেস্ট, ঠিক আছে। তারপরে এগুলো তো আমাদের জানি। তো আমাদের এই সিসমোগ্রাফ, ব্যারোমিটার এগুলো খুব কমন, হাইড্রোমিটার এগুলো খুব পরীক্ষায় জিজ্ঞাসা করে। তো তোমাদের এখানে এগুলো জিজ্ঞাসা করেছে বা অন্য টাইপের কোনো কিছু তোমাদের পরবর্তীতে জিজ্ঞাসা করে। তো বিভিন্ন যে চাপ মাপার যন্ত্র বা বিভিন্ন যে যন্ত্রগুলো থেকে আমাদের কিন্তু কোশ্চেন একটা করে 1 নাম্বার এখান থেকে দিয়ে থাকে। এখান থেকেও কিন্তু আমাদের এগুলো প্রস্তুত রাখতে হবে। পরবর্তীতে দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও ঠিক একইভাবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সও একইভাবে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা করেছিল। যেমন পার্ক স্ট্রিটের নতুন নামকরণ কি করা হয়েছে, তো পার্ক স্ট্রিটের বর্তমান নাম দেখো মাদার টেরেসা সরণি করে দেওয়া হয়েছে। তো এই টাইপের গুলো কোশ্চেন তখন কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছিল। দেখো 2014 সব কোশ্চেন, ঠিক আছে, 2014 দেখছো 2016 পরীক্ষা হয়েছে, 2014 কোশ্চেন করেছে, বুঝতে পারছো। দেখো 2014 সব কোশ্চেন, জুন 2014, তাহলে বুঝতে পারছো কত পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে। 1 বছর আগেকার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু দিচ্ছে। তো সেই জন্য আমি তোমাদের বলেছি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে, লাস্ট 1 বছর। তো দেখো এখানে আমাদের জিজ্ঞাসা করছে ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত ছিলেন। আমি বললাম বিভিন্ন খেলায় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কোশ্চেন করতে পারে যে তিনি কার সাথে যুক্ত।
তারপর দেখো আমাদের এখানে প্রকল্প থেকে দিয়েছে গতিধারা প্রকল্প কোথায় চালু করা হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গে করা হয়েছে গতিধারা প্রকল্প। তো আজকে বিভিন্ন স্কিম গুলো বা প্রকল্প গুলো কিন্তু আমরা অবশ্যই দেখে নেব। তারপর দেখো আমাদের বিভিন্ন টাইপের কোশ্চেন এখানে জিজ্ঞাসা করেছে, যেমন মোহনবাগান ক্লাব কবে ব্রিটিশ দলকে হারিয়েছিল, দেখো এই টাইপের জিজ্ঞাসা করেছে। তারপর দেখো গ্রন্থ থেকে বুকস অ্যান্ড অথার্স, বুকস অ্যান্ড অথার্স তোমাদের তোমরা জানো যারা আমার ক্লাস করে থাকো, প্রচুর বুকস অ্যান্ড অথার্স আমি তোমাদের পড়িয়ে থাকি ক্লাসে। কারণ বুকস অ্যান্ড অথার্স প্রচুর হয়, যেমন হচ্ছে হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক আমাদের যে সমস্ত বুকস অ্যান্ড অথার্স রয়েছে সেগুলো থেকে কোশ্চেন আসতে পারে, বা রিসেন্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে বুকস অ্যান্ড অথার্স সেগুলো থেকেও আমাদের কোশ্চেন আসতে পারে। আবার ধরো যেগুলো আমাদের ওই স্বাধীনতার আমলের কিছু বই সেগুলো থেকেও আসতে পারে, বা আমাদের ধরো আমাদের এই যে সচিন সৌরভ এদের বিভিন্ন যে আমাদের খেলোয়াড় রয়েছে তাদের লেখার বই যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে পারে। তো বুকস অ্যান্ড অথার্স প্রচুর হয়, তো প্রচুরই আমি তোমাদের কিন্তু করিয়ে থাকি এবং ধাপে ধাপে করিয়ে থাকি। তো তোমরা এর আগে আমার যারা ক্লাস করেছে তো জানো। তো দেখো এটা প্লেইং ইট মাই ওয়ে, এটা কার লেখা, তো এটা আমাদের সচিন তেন্ডুলকারের লেখা, ঠিক আছে। যেমন আমাদের সৌরভের লেখা একটা বই রয়েছে আমাদের, ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ, ঠিক আছে। তারপর দেখো আমাদের সুনীল গাভাস্কার সানি ডেজ, সানি ডেজ বলে একটা আমাদের বই রয়েছে, সানি ডেজ, ঠিক আছে। তারপর আমাদের দেখো বিশ্বনাথন আনন্দ, তো এই টাইপের এদের লেখা বইগুলো খুব আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। তো প্রত্যেক কোয়ার্টার কিন্তু এগুলো দেখবে, যখন বুকস অ্যান্ড অথার্স করাবো দেখবে কত বুকস অ্যান্ড অথার্স আমি তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে। প্রচুর বুকস অ্যান্ড অথার্স কিন্তু তোমরা নোটস পাবে। তো ওখান থেকেই আমাদের মিসলেনিয়াস পরীক্ষায় আমাদের কমন এসেছিল, মিসলেনিয়াস পরীক্ষায় তো আমাদের একটা কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেছিল বুকস অ্যান্ড অথার্স থেকে, ওটা কিন্তু কমন ছিল, ঠিক আছে। তোমাদের আমি ক্লাসেও সেটা কিন্তু এর আগে দেখিয়েছি। দেখো পরের কোশ্চেন যদি দেখে নিই, দেখো বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত, তো সকলেই জানো বিশ্বভারতী আমাদের বীরভূমে রয়েছে। তো এই টাইপের দেখো আমাদের বেঙ্গল কেমিক্যাল বিভিন্ন প্রতিষ্ঠাতা কারা ছিলেন, বেঙ্গল কেমিক্যাল সকলেই জানি আমাদের প্রফুল্ল চন্দ্র রায়, তো তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তো বুঝতে পারছো এই টাইপের কোশ্চেন গুলো জিজ্ঞাসা করছে, তাহলে তোমরা কোশ্চেনের একটা মোটামুটি আভাস পেলে যে কি টাইপের কোশ্চেন আছে। দেখো প্যাটার্ন ওই সেম প্যাটার্নই হবে, কিন্তু কোশ্চেন কিছুটা একটু আলাদা হতে পারে, কারণ দেখো 8-10 বছর আগেকার পরীক্ষা হচ্ছে, তো আমরা যারা 2016 হয়েছে, ধরো 2026 হবে, তো 9-10 বছর পরে কিন্তু পরীক্ষা হচ্ছে, তো কিছুটা কিন্তু চেঞ্জ হবে, কিন্তু কোশ্চেন প্যাটার্ন ওই রকমই থাকবে। দেখো স্ট্যাটিক জিকে আমি তোমাদের যেটা বলে থাকি, স্ট্যাটিক জিকে আমি তোমাদের এখন, আগে তোমাদের 100+ স্ট্যাটিক জিকে তোমাদের নোটস কভার করতাম, এখন বর্তমানে তোমাদের 180+ কিন্তু ইম্পর্টেন্ট যে সমস্ত স্ট্যাটিক জিকে টপিক গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের নোটস ডিটেলস এ দিয়ে থাকি, এবং আমার নোটস গুলো কিন্তু অল ডিটেলস এবং হাইলি ডিটেলস এ কিন্তু থাকে, ঠিক আছে। মানে তুমি যে কোনো ভারতবর্ষে পরীক্ষা দিতে যাও সেখানে কিন্তু তোমাদের এই নোটস কিন্তু কাজে লাগবে। এই নয় তোমরা যে গ্রুপ ডি ক্লার্কশিপ বা গ্রুপ ডি তোমরা পড়া হয়ে গেল আর কোনো পরীক্ষা দেবে না বা কোনো পরীক্ষায় কাজে লাগবে না, এরকম কোনো ব্যাপার নয়। পশ্চিমবঙ্গ এবং ভারতের যে কোনো পরীক্ষা দিতে যাও একমাত্র ইউপিএসসি ছাড়া, ঠিক আছে, তো সমস্ত পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই নোটস গুলো কিন্তু অবশ্যই হেল্প করবে। এবং প্রত্যেক কটা নোটস কিন্তু বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই কিন্তু থাকবে, ঠিক আছে, বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই কিন্তু থাকবে। তোমাদের যে ভাষায় পছন্দ সেই ভাষাতেই কিন্তু এগুলো কমপ্লিট মানে পড়াশোনা করতে পারবে। এবং তার সঙ্গে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস সেট হয়ে থাকে, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস এমনি তোমাদের ক্লাসে প্র্যাকটিস সেটও কিন্তু দেওয়া হয়, সেগুলো তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় অ্যাকচুয়ালি আসে। আর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যেটা বললাম, তাহলে স্ট্যাটিক জিকে তো তোমরা 180-র ওপরের নোটস কিন্তু পাচ্ছ, বিভিন্ন টপিক যেগুলো রয়েছে স্ট্যাটিক জিকে। আর আমাদের মান্থলি আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করে থাকি, যেখানে তোমাদের কিন্তু থিওরি
আগে তোমাদের থিওরি পড়িয়ে দিই, ঠিক আছে, থিওরি তার সঙ্গে কিন্তু এমসিকিউ গুলো পড়িয়ে দিয়ে থাকি, ঠিক আছে। এমসিকিউ তো আমরা মাসে তোমরা কিন্তু এক একটা করে প্রত্যেক সপ্তাহে একটা করে সেট পাবে, অর্থাৎ মাসে ধরো 4টে সেট হচ্ছে, ঠিক আছে, সেট 1 সেট 2 এইভাবে, সেট 1 সেট 2 সেট 3 সেট 4 এইভাবে। তো এক একটা সেটে আমাদের কিন্তু ন্যূনতম 50টা করে কিন্তু এমসিকিউ থাকবে, ঠিক আছে, 50টা করে এমসিকিউ ন্যূনতম থাকবে। অর্থাৎ মাসে তোমরা যদি ধরি, মাসে তোমরা 200 থেকে 300-র মধ্যে কিন্তু একটা মাসে যত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেটা সেই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর নির্ভর করছে। আগে থাকতে তো বলা যায় না যে কটা কি রকম ইম্পর্টেন্ট ঘটনা থাকবে। তো সেই জন্য আমি বলছি তোমাদের মাসে তোমরা 200 থেকে 300 এমসিকিউ কিন্তু পেয়ে যাবে। তো এগুলো আশা করি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অন্তত এই কটা বছর যতদিন আমি পড়াচ্ছি, 5 বছরের কাছাকাছি ধরো আমার রানিং, তো আশা করছি এদের দিয়ে, এগুলো আমি দিয়ে অনেকটাই উপকার পেয়েছি বা হেল্প পেয়েছি। প্রিভিয়াস যারা স্টুডেন্ট রয়েছে তারা অনেকটাই কমন পেয়েছে, আগামী দিনেও তোমরা একইভাবে ঠিক কমন পাবে, ঠিক আছে। চলো এবার আমরা এক এক করে নোটসে চলে আসছি। তো তাহলে বুঝতে পারলে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দুভাবে করব, আর কারেন্ট অ্যাফেয়ার্স দুভাবে করব, এমসিকিউ আমরা সলভ করব, প্লাস হচ্ছে আমরা থিওরিও পড়বো, যেমন অ্যাপয়েন্টমেন্ট, পুরস্কার, সম্মান, কমিটি, সম্মেলন, যৌথ সামরিক মহড়া, খেলা, অবশ্যই স্পোর্টস, জনপ্রিয় প্রকাশিত বই, দেখো ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকের ওপর তোমরা ডিটেলসে থিওরি আকারে নোটস পাবে, প্লাস 180-র ওপরে স্ট্যাটিক জিকে তোমাদের কভার হচ্ছে, এবং বেঙ্গলি এবং ইংরাজি দুই ভাষাতেই কিন্তু নোটস থাকছে। দেখো স্ট্যাটিক জিকে তোমরা বলছো যে অনেকে ভাবতে পারো যে স্ট্যাটিক জিকেটা আবার কি জিনিস, অনেকের মধ্যে ধারণা হতে পারে। দেখো স্ট্যাটিক জিকে কিছুই নয়, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ঠিক আছে, এবং আমাদের ইকোনমিক্স, এই সমস্ত সংবিধান, এগুলো ছাড়া যে সমস্ত কোশ্চেন আমাদের জিকে থেকে আসে, যেমন যে একটু আগে দেখালাম বিভিন্ন, দেখো বাঁধের তালিকা, বন্যপ্রাণী অভয়ারণ্য, পাখি অভয়ারণ্য, নদী তীরবর্তী যে সমস্ত শহর, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নৃত্য, ভারতের বিভিন্ন উৎসব, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র এবং মহাকাশ সংস্থা। আজকে কিছুটা তোমাদের এখান থেকে নোটস দেব, ঠিক আছে, এখান থেকে কিছুটা তোমরা নোটস পাবে আজকে। ভারতের বিভিন্ন ব্যাংক এবং সদর দপ্তর, গুরুত্বপূর্ণ হ্রদ, ভারতের টাইগার রিজার্ভ, ভারতের উদ্যান, জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তো এগুলো দেখো আমাদের বিভিন্ন টপিক, এরকম 180 প্লাস কিন্তু টপিক তোমাদের কিন্তু ডিটেলস থিওরি আকারে কিন্তু নোটস দিয়ে থাকি। দেখো এখানে প্রচুর টপিক রয়েছে, সব টপিক মনে করে আমার লেখা সম্ভব হয়ে ওঠে না, তো আমি যতগুলো পেরেছি তোমাদের দিয়েছি, ঠিক আছে। যেমন দেখো বিখ্যাত বই এবং লেখক, ঠিক আছে, বিভিন্ন সামরিক মহড়া, বিভিন্ন বিপ্লবের জনক, যে আমাদের শ্বেত বিপ্লব তার জনক কে, নীল বিপ্লব তার জনক কে, বা নীল বিপ্লব কিসের সাথে যুক্ত, শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত। তো সমস্ত এভরিথিং, তোমার যে সমস্ত টপিক যেগুলো থেকে কোশ্চেন আসে, আমি প্রত্যেকদিন জানো তোমরা কোশ্চেন আমি বানাই, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিজের হাতেই বানাই, ঠিক আছে, অন্য কারো ভরসা করি না, কারেন্ট অ্যাফেয়ার্স নিজের হাতেই বানাই। তো সেই জায়গাগুলো থেকে এটা আমার যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে মনে হয় সেগুলোই তোমাদের কিন্তু এখানে দিয়ে থাকে, ঠিক আছে। চলো নেক্সট সেকশনে আমরা চলে যাচ্ছি। তো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নোটস শুরু করছি। দেখো স্যাম্পল অফ কারেন্ট অ্যাফেয়ার্স নোটস, এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে প্রথম শুরু করছি, সেটা হচ্ছে আমাদের অক্টোবর মাস, মানে এই কারেন্ট যে রানিং মাসটা চলছে সেখানে দেখো আমাদের আপডেটেড 20 অক্টোবর 2025, আজকে 24শে অক্টোবর, তো 20 অক্টোবর পর্যন্ত আমি এখানে তোমাদের আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স নোটস কিছু দিচ্ছি। থিওরি, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে থিওরি, আগে থিওরিটা পড়ো, তারপর তো আমাদের আবার এমসিকিউ এখান থেকে আজকে আগের মাসের যে এমসিকিউ সেটা কিন্তু আজকে তোমাদের দেওয়া আছে, ভালো করে অবশ্যই পড়ে রাখবে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের যেরকম বলেছিলাম ইংরাজি এবং দেখো এখানে আমাদের স্বল্প মূল্যেই আমাদের কিন্তু এখানে কোর্স হয়, সেগুলো তোমাদের স্যার কিন্তু ডিটেলসে পরে বলবে, ঠিক আছে। আগে তোমরা ক্লাসটা ভালো করে দেখো, আমার ক্লাস যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে, এখান থেকে পড়লে তোমাদের কিছু অন্তত হেল্প পাবে, তারপর তোমরা কথা পরে বলো,
ঠিক আছে, আগে ভালো করে দেখে নাও যে কি ধরনের আমি জিনিস পড়িয়ে থাকি। ঠিক আছে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে আমরা বললাম যে অক্টোবর আমি 20 পর্যন্ত এখন আপডেট করেছি। বাকি এই যে সেকশনটা থাকছে আমাদের 20 তারিখের পর থেকে, ঠিক আছে, 20 তারিখের পর থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস, সেগুলো তোমরা আবার পরবর্তী ক্লাসে পাবে, বুঝতে পারলে? তো 20 তারিখ পর্যন্ত আমি দিয়েছি, ভালো করে এগুলো দেখো। দেখো ইংরেজিতেও এখানে দেখতে পাচ্ছ নোটস রয়েছে, ঠিক একইভাবে দেখো বাংলাতেও রয়েছে। দেখো আমি তোমাদের পড়ার সুবিধার্থে, তোমাদের জন্য আমি খাটি, ঠিক আছে, তোমরা যত না খাটবে তার থেকে দ্বিগুণ কিন্তু আমি পরিশ্রম করি। ঠিক আছে, কিভাবে করি তোমাদের জন্য? দেখো নোটস তো এক তো আমি বানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে হেল্প নিয়ে, প্লাস কি করছি আমি তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো কিন্তু আমি মার্ক এরকম করে দিচ্ছি। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময় লাগে, সময় সাপেক্ষ, ঠিক আছে। তো দেখো যে জায়গাগুলো তোমাকে পড়তে হবে, তো সেই জায়গাগুলো সব হাইলাইট করা আছে, বুঝতে পারছো? তো যাতে তুমি এই 2 মাসে কম সময়ের মধ্যে কম খেটে তুমি জিকের যে জায়গাগুলো আমি পড়াই, আমি তো সব পড়াই না, জিকের জন্য আলাদা অনেক স্যার আছে, ইতিহাস ভূগোল ওসবের আলাদা স্যার আছে। আমি তোমাদের বারবার বলছি স্ট্যাটিক জিকে আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়াই, ঠিক আছে। তো এই দুটোর আমাদের, যেখানে আমাদের কত নম্বর কভার হবে, 15 নম্বর এখানে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, আর 3 থেকে 4 নম্বর যদি স্ট্যাটিক জিকের কোশ্চেন আসে, তাহলে 15 আর 3 18 নম্বর কিন্তু তুমি আমার কাছ থেকে কভার হবে, ঠিক আছে, আমার হাত ধরে আমার এখান থেকে নোটস পড়ে তোমার কভার হবে। তাহলে এই 18 নম্বর আমি যে টার্গেট করছি, যাতে তুমি কম সময়ের মধ্যে এখানে ম্যাক্সিমাম ফায়দা তুলতে পারো, সেই জন্য আমি কি করি, স্টুডেন্টদের জন্য এরকম মার্ক করে দিই। দেখো প্রত্যেক কটা ইম্পর্টেন্ট জায়গা সমস্ত এরকম কিন্তু মার্ক করা আছে, ঠিক আছে। দেখো আমাদের 20 অক্টোবর 2025 আমাদের বলিউডের প্রখ্যাত কৌতুক অভিনেতা, দেখো একজন আমাদের, তোমরা সকলে জানো শোলে সিনেমাতেও তোমরা দেখেছো, আমাদের সেই পুলিশের ভূমিকায় ছিল, হাস্য কৌতুক যে অভিনেতা, ইনি প্রচুর অভিনয় করেছেন, কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। তার নাম দেখো গোবর্ধন আজরানি, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন গুলো আমাদের জিজ্ঞাসা করতে পারে, কারণ এটা আমাদের শোলে সিনেমায় প্রচুর আমরা এনাকে দেখেছি, প্রচুর হিট ছবি। এই টাইপের কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করতে পারে। পরবর্তী দেখো আমাদের মহাভারত টেলিভিশনের ধারাবাহিকে কর্ণে চরিত্রে, যে পুরাতন যে মহাভারত, তাতে আমাদের যে কর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন পঙ্কজ ধীর, দেখো পঙ্কজ ধীরও কিন্তু কিছুদিন আগে আমাদের প্রয়াত হয়েছেন, ঠিক আছে। পরবর্তী দেখো আমাদের ভারত এবং ইন্দোনেশিয়ার একটা যৌথ সামরিক মহড়া করেছে, যার নাম হচ্ছে সমুদ্র শক্তি। পরবর্তী দেখো আমাদের কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন মিস্টার রাইলা ওডিঙ্গা। পরবর্তী দেখো অস্ট্রেলিয়ার ইরউইন বারাকে ভারত অস্ট্রেলিয়ার দেখো একটা চতুর্থ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে, যে নাম দেওয়া হয়েছে অস্ট্রা হিন্দ। পরবর্তী দেখো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, কেন তোমাদের বলে রাখছি, দেখো আমাদের অরুণাচল প্রদেশ, তাই সেখানে দেখো নামফুক ভালো করে মনে রাখবে, এই অঞ্চলে আমাদের প্রথম বাণিজ্যিক কয়লা খনি উদ্বোধন করা হয়েছে। দেখো নর্থ ইস্টে আমাদের কোনো জায়গায় কিন্তু কয়লা খনি খুব একটা ছিল না, আমাদের আসামে আমাদের তৈল খনি আমাদের পাওয়া গেছে, মানে তৈল খনি রয়েছে, কিন্তু কয়লা খনি সেভাবে কিছু ছিল না। দেখো নামফুকে আমাদের কয়লা খনি আবিষ্কার হওয়ার পর, এটা আমাদের প্রথম বাণিজ্যিক কয়লা খনি উদ্বোধন করেছেন আমাদের কয়লা এবং খনিজ মন্ত্রী শ্রী কৃষাণ রেড্ডি। এটা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা এবার জিজ্ঞাসা করতে পারে। পরবর্তী দেখো আমাদের ভারত এবং যুক্তরাজ্যের সঙ্গে একটা নৌবাহিনীর একটা যৌথ মহড়া হয়েছে, তার নাম এক্সারসাইজ কঙ্কন, ঠিক আছে, এক্সারসাইজ কঙ্কন। পরবর্তী দেখো আমাদের কোশ্চেন, আমাদের 2025 সালে দেখো ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আমাদের কিন্তু খেলা হয়ে গেছে। তো আমাদের এবছর কোথায় হয়েছিল, আমাদের নতুন দিল্লিতে এবছর ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়েছে। এবছরের ম্যাসকট কি ছিল, আমাদের বিরাজ একটা এলিফ্যান্ট, সেটা কিন্তু আমাদের এবছর ম্যাসকট ছিল। এখানে যদি মেডেল ট্যালি যদি আমরা দেখে নিই, তো 1 নম্বরের তালিকায় দেখো ব্রাজিল রয়েছে, ব্রাজিল 15টা গোল্ড, সিলভার পেয়েছে 20টা এবং 9টা
ব্রোঞ্জ ও টোটাল 44টা কিন্তু আমাদের মেডেল পেয়েছে। আমাদের ভারত কিন্তু 10 নম্বরে রয়েছে। আমাদের ভারত কিন্তু টোটাল 22টা মেডেল পেয়েছে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, এগুলো জিজ্ঞাসা করতে পারে। দেখো যে জায়গাগুলো তোমাকে পড়তে হবে, যেমন হচ্ছে আমাদের কোথায় খেলা হয়েছে জিজ্ঞাসা করতে পারে। এবছর ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছে জিজ্ঞাসা করতে পারে। নতুন দিল্লি। ম্যাসকট কি ছিল? বিরাজ অ্যান্ড এলিফ্যান্ট, এটাও জিজ্ঞাসা করতে পারে। যে সব থেকে বেশি পদক পেয়েছে ব্রাজিল, সেটাও জিজ্ঞাসা করতে পারে। ভারত আমাদের কোন পজিশন পেয়েছে, কটা পদক পেয়েছে, সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তো থিওরি এরকম আমাদের ডিটেলসে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা কিন্তু পড়বো। একদম তোমাদের জানুয়ারি থেকে এই একইভাবে কিন্তু নোটস এবং এমসিকিউ পাবে। এমসিকিউ গুলো আমি পরে দেখাচ্ছি কি ধরনের এমসিকিউ থাকবে। এমসিকিউ একদম চমৎকার লেভেলের কোশ্চেন থাকবে। প্রত্যেক কটা সিলেক্টেড এমসিকিউ আমার নিজস্ব বানানো এমসিকিউ থাকবে। একটা করে কোশ্চেন, অপশন এবং কিন্তু তোমার ডেসক্রিপটিভ থাকবে, সেগুলো দেখাচ্ছি। দেখো 2025 সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স আমি তোমাদের বলে দিলাম, যেটা বাংলায় ওটা ইংরেজিতে, তোমরা যে ভাষায় পড়তে চাও পড়তে পারবে। ঠিক আছে, পরবর্তী দেখো আমাদের 2025 ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের ঘোষিত হয়েছে। দেখো 2025 ফিল্ম ফেয়ার পুরস্কার ঘোষণা হয়েছে। আমাদের সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচিত লাপাতা লেডিস। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, আমাদের কিন্তু খেলা, ঠিক আছে, খেলা আমাদের স্পোর্টস, ঠিক আছে, স্পোর্টস আর আমাদের অ্যাওয়ার্ড, এই দুটো জায়গা থেকে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স দেবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর দেবে, এই জায়গাটা থেকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে লাপাতার লেডিসের জন্য কিরণ রাও। সেরা অভিনেতা চান্দু চ্যাম্পিয়নের জন্য কার্তিক আরিয়ান এবং আই ওয়ান্ট টু টক এর জন্য অভিষেক বচ্চন। সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছে ডিগরা ছবির জন্য আলিয়া ভাট। ঠিক আছে, তো এগুলো ভালো করে দেখে নেবে। পরবর্তী দেখো আপনার সেপ্টেম্বর, আগের মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স চোখ বুলিয়ে নেব। তো আমাদের দেখো মিঠুন মানহাস আমাদের বিসিসিআই এর আমাদের 37তম সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন মানহাস। আইসিসির সদস্য পদ থেকে আমাদের বরখাস্ত করা হয়েছে ইউএসএ কে। পরবর্তী দেখো আমাদের রামসার সাইট, বললাম বর্তমানে আমাদের 93 হয়ে গেছে। তো আমাদের গোকুল জলাশয় বক্সার এবং আমাদের উদয়পুর ঝিল পশ্চিম চম্পারণ, এই দুটোকে নতুন যেটা বিহারে অবস্থিত নতুন রামসার সাইট হিসেবে আমাদের রিসেন্ট ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, দেখো আমাদের ডিকি বার্ড, এটা আমাদের প্রয়াত ইংরেজ ক্রিকেটার এবং আন্তর্জাতিক আম্পায়ার, তিনি কিন্তু আমাদের প্রয়াত হয়েছেন। পরবর্তী দেখো আমাদের ব্যালন ডি ও পুরস্কার আমাদের ফরাসি ফুটবলার একজন ফরাসি ফুটবলার এবছর পেয়েছে। তোমরা জানো মেসি, রোনাল্ডো এই পুরস্কার অনেকবার পেয়েছে, মেসি সম্ভবত 8বার পুরস্কার পেয়েছে। তো এই বছর পেয়েছে দেখো কে, উসমানে ডেমবেলে। ঠিক আছে, ফরাসি একজন ফুটবলার আমাদের উসমানে ডেমবেলে, তিনি কিন্তু এবছর পেয়েছেন। হ্যাঁ, মেসি কিন্তু এই পুরস্কারটা অনেকবার পেয়েছে, তো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখো পরবর্তী আমরা দেখে নেব আমাদের দলীপ ট্রফি। ঠিক আছে, দলীপ ট্রফি এবছর কারা জিতেছে? দলীপ ট্রফি জিতেছে কিন্তু সেন্ট্রাল জোন। পরবর্তী দেখো আমাদের দাদা সাহেব ফালকে পুরস্কার এবছর কে পেয়েছেন? মোহনলাল বিশ্বনাথন। সাউথের সিনেমাতে তোমরা এনাকে দেখতে পাবে, সাউথের আমাদের যে সিনেমাগুলো হয়, মোহনলাল মোটা গোছের একটা দেখবে অভিনয় করে, খুব দারুণ অভিনয় করে, আমার তো অন্তত খুব ভালো লাগে সিনেমা দেখতে। তো তাকে কিন্তু এবছর আমাদের দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু দেওয়া হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দাদা সাহেব ফালকে, যেটা আমাদের ভারতের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে এই দাদা সাহেব ফালকে পুরস্কার, সেটা কিন্তু দেওয়া হয়েছে। ভালো করে চেঁচিয়ে এতবার বলছি, ভালো করে এটা মাথায় রেখে দাও, এগুলো থেকেই কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায়, দাদা সাহেব ফালকে জিজ্ঞাসা করে। দেখো আমাদের জুবিন গার্গ, আমাদের প্রিয় গায়ক একজন, জুবিন গার্গ আমাদের আসামের বাসিন্দা, তিনি দেখো আমাদের কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, সঙ্গীত শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা। ঠিক আছে, পরবর্তী দেখো আমাদের দেখে নেব
আমাদের মহিলা বিশ্বকাপ, মহিলা হকি বিশ্বকাপ, ঠিক আছে, মহিলা হকি বিশ্বকাপ এবছর কারা জিতলো, যদি জিজ্ঞাসা করে কি বলবে, তো বলবে একদম চোখ বুঝিয়ে চীন এবছর কিন্তু মহিলা এশিয়া হকি বিশ্বকাপ এবছর কিন্তু জিতেছে। ঠিক আছে, যখন জিজ্ঞাসা করবে যে এবছর মহিলা হকি বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করলো, চোখ বুঝিয়ে কিন্তু চীনেতে গোল পাকাবে। ঠিক আছে, আর পুরুষদের কারা জিতেছে, পুরুষদের ভারত জিতেছে, এটা মনে রাখবে। দেখো আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের নেপালের বর্তমান মহিলা প্রধানমন্ত্রী, নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। দেখো আরো একটা দেশে তোমরা জানো যে আমাদের মহিলা প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে জাপান। সেটাও পরবর্তীকালে যখন মানে পরের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করাবো তখন তোমাদের জাপানটাও পেয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের দেখো নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হলেন, অন্তর্বর্তীকালীন, অবশ্যই অন্তর্বর্তীকালীন শ্রীমতী সুশীলা কার্কি। ঠিক আছে, পরবর্তী দেখো আমাদের 15তম ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, আমাদের 15তম ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হলেন, ভালো করে মনে রেখে দাও, আমাদের শ্রী পি রাধাকৃষ্ণন। কার জায়গায় এলেন, জগদীপ ধাঙ্কার। ঠিক আছে, জগদীপ ধাঙ্কারের জায়গায় এলেন সিপি রাধাকৃষ্ণন। দেখো ছবির মতো সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন সব কিন্তু দাগ দেওয়া রয়েছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট গ্রিন কালিতে দেওয়া আছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট গ্রিন কালিতে দেওয়া আছে, তার থেকে একটু ইম্পর্টেন্ট ইয়েলো কালি মার্ক করা আছে, তার থেকে আরো একটু ইম্পর্টেন্ট কম সেটা কিন্তু দেখবে আকাশি স্কাই কালার কিন্তু মার্ক করা থাকবে। ঠিক আছে, তো সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমার মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট মানে হাইলি ইম্পর্টেন্ট, সেগুলো আমি গ্রিন কালিতে দিয়ে রাখি একদম, তারপর হচ্ছে ইয়েলো, তারপর স্কাই, এইভাবে কিন্তু তোমাদের দিয়ে রাখি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো আমাদের প্রথম ভারতের এআই চালিত ট্রাইবাল ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম আদিবাণী, আদিবাণী কিন্তু আমাদের প্রথম এআই চালিত একটা ট্রাইবাল ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম, সেটা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স দ্বারা কিন্তু চালু করা হয়েছে। আমাদের দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এসসিও সামিট, এসসিও সামিট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট এবছর আমাদের চীনে হয়েছে, ভালো করে মনে রেখে দাও। দেখো এতবার টোল পাকাচ্ছি, পরীক্ষায় এলে তখন কিন্তু বলবে যে স্যার হ্যাঁ এতবার আমাদের গোল পাকিয়েছিল, কোশ্চেনটা কমন এসেছে যে এবছর আমাদের কোথায় কিন্তু হচ্ছে মানে কোথায় হয়েছে এসসিও সামিট, আমাদের তিয়ানজিন চীনে কিন্তু হয়েছে। ঠিক আছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। আচ্ছা যারা শেষ পর্যন্ত থাকবে, ঠিক আছে, শেষ পর্যন্ত যারা থাকবে তারাই কিন্তু নোটস এবং হচ্ছে আমাদের ভিডিও, ঠিক আছে, সমস্ত কিন্তু তোমরা একদম তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের লাস্টে স্যার বলে দেবেন কিভাবে তোমরা পাবে, যারা শেষ পর্যন্ত থাকবে তারাই কিন্তু পাবে। কারণ দেখো আমাদের এখানে 8,000 চাকরির নোটিফিকেশন বেরিয়েছে, ভালো করে একটা জিনিস তোমরা মাথায় ঢুকিয়ে নাও, 8,000 চাকরি ঘোষণা হয়েছে, এখানে 8 লাখ ছেলে ফর্ম ফিল আপ করবে, তারও বেশি তো কম নয়। যখন ফর্ম ফিল আপ শেষ হবে তখন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো সবাই তো চাকরি পাবে না, সবার জন্য নয় এটা, ভালো করে বুঝো। ঠিক আছে, কিছু জনই চাকরি পাবে, কারা পাবে, যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা রীতিমতো দাঁত চেপে লড়াই করছে যে আমাকে একটা চাকরি পেতেই হবে। ঠিক আছে, কারণ চাকরির বাজার এখন খুবই খারাপ, তো তাদের জন্য এটা, সবার জন্য নয়। বুঝতে পারলে? দেখো ভর্তি হওয়া না হওয়া সেটা তো পরের কথা, আগে তোমাদের ক্লাসটা আমার ভালো লাগছে কিনা আগে দেখো। ঠিক আছে, ভালো লাগলে তারপর তখন কথা বলবো যে হ্যাঁ এই কোর্সটা পড়লে বা এই কোর্স আপনার কাছে পড়লে আমার কিছু হেল্প হবে। ঠিক আছে, তো সেইটা আগে দেখো যে কিভাবে আমি করাচ্ছি। এরপর দেখো আমরা চলে আসছি 2025 মেন্স হকি এশিয়া কাপ। ঠিক আছে, যেটা মহিলাদেরটা আমাদের চীন জয়লাভ করেছে। ঠিক আছে, আর পুরুষদেরটা দেখো আমাদের ঠিক উল্টো হয়েছে। তো পুরুষদেরটা আমাদের রাজগীর বিহারে খেলাটা হয়েছিল। ঠিক আছে, কোথায় হয়েছিল, রাজগীর বিহার। আর আমাদের চ্যাম্পিয়ন দেখো কে হয়েছে, চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের ভারত দক্ষিণ কোরিয়াকে হারিয়ে। ঠিক আছে,
দেখো আমাদের মেন্স এশিয়া কাপ ক্রিকেট কিছুদিন আগে তোমরা জানো হয়ে গেছে, খেলা তোমরা আশা করি সবাই দেখেছো, দারুণ পারফর্ম হয়েছে, দারুণ খেলেছে আমাদের ভারত। তো খেলাটা এবছর কোথায় হয়েছে? ইউএই তে হয়েছিল। আমাদের ফাইনাল খেলাও দুবাইয়েতেই হয়েছে। আমাদের চ্যাম্পিয়ন ভারত অবশ্যই হয়েছে, দারুণ খেলেছে, পাকিস্তানকে ফাইনালে হারিয়ে আমাদের প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে কিন্তু অভিষেক শর্মা, দারুণ কিন্তু খেলেছে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এগুলো থেকে আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। দেখো এবছরের বিশেষ আকর্ষণ আমাদের নোবেল পুরস্কার, তোমরা জানো অলরেডি তোমাদের ঘোষণা হয়ে গেছে। তো তার আগে দেখো নোবেল পুরস্কার আমাদের যা পড়ার আগে কিছু জিনিস আমি দু একটা পয়েন্ট বলে রাখি যেগুলো থেকে কোশ্চেন আসে। তো প্রথমত মনে রাখবে আমাদের নোবেল পুরস্কার প্রত্যেক বছর আমাদের 6টা বিভাগে দেওয়া হয়। ঠিক আছে, 6টা ক্যাটেগরিতে বা বিভাগে আমাদের প্রত্যেক বছর দেওয়া হয়। প্রথম আমাদের নোবেল পুরস্কার কবে দেওয়া হয়? প্রথম আমাদের নোবেল পুরস্কার 1901 সালে দেওয়া হয়। যখন 1901 সালে আমাদের প্রথম নোবেল দেওয়া হয় তখন কিন্তু আমাদের ইকোনমিক্সে কিন্তু দেওয়া হতো না, 5টা বিষয় দেওয়া হতো। দেখো এখানে 5টা বিষয় কি কি? আমাদের ফিজিক্স বা পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি বা রসায়ন বিজ্ঞান, আমাদের ফিজিওলজি বা মেডিসিন, আমাদের সাহিত্য এবং শান্তি। এই 5টা বিষয় কিন্তু আমাদের 1901 সাল থেকে দেওয়া হচ্ছে। অর্থনীতিতে বিজ্ঞানের যে পুরস্কারটা ইকোনমিক সায়েন্স, সেটা আমাদের 1968 সাল থেকে কিন্তু দেওয়া হচ্ছে। 1968, ভালো করে মনে রাখবে, এটা আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে যে অর্থনীতির পুরস্কারটা কত সাল থেকে দেওয়া হচ্ছে। তো মনে রাখবে 1968 সাল থেকে কিন্তু দেওয়া হচ্ছে। আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে আমাদের সমস্ত পুরস্কার কিন্তু সুইডেন থেকে দেওয়া হয়, সুইডেনের বিভিন্ন একাডেমি থেকে দেওয়া হয়, সুইডেনের বিভিন্ন একাডেমি থেকে দেওয়া হয়। একমাত্র নরওয়ে থেকে কিন্তু আমাদের এই শান্তির পুরস্কারটা দেওয়া হয়। ঠিক আছে, শান্তির যে পুরস্কারটা সেটা আমাদের নরওয়ে থেকে কিন্তু দেওয়া হয়, এটা মনে রাখবে। বাদ বাকি দেখো আমরা চলে আসছি নোবেল প্রাইজ এবছর পুরস্কার কারা কারা পেয়েছে। নোবেল থেকে অনেক ডিটেলসে আরো জিনিস হয়, সেগুলো যেমন ভারতে কারা কারা পেয়েছে আগামী দিনে তোমাদের আবার করাবো, যখন জানুয়ারি থেকে আমাদের রিভাইজ চলবে। ঠিক আছে, তোমাদের যখন করাবো তখন ডিটেলসে আরো ভালো করে তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, দেখো নোবেল পুরস্কার আমাদের মেডিসিন বা ফিজিওলজি এবছর আমাদের পেয়েছে 3জন, ম্যারি ই ব্রানকো এবং ফ্রেড র্যামসডেল এবং সিমন সাকাগুচি। ঠিক আছে, এই 3জন দেখো আমাদের 3জন পেয়েছে, মেরি ই ব্রাঙ্কো, র্যামসডেল এবং সিমন সাকাগুচি, এরা 3জনে পেয়েছে। এবং পেরিফেরাল ইমিউন টলারেন্স, ঠিক আছে, দেখো সবুজ কালিতে যতটুকু দাগ দেওয়া হয়েছে ওইটাই তোমাদের পয়েন্ট আকারে তোমাদের অপশানে থাকবে। ঠিক আছে, যে কি বিষয়ে পেয়েছে যদি জিজ্ঞাসা করা হয়। তো পেরিফেরাল ইমিউন টলারেন্স এই বিষয়ে যুগান্তকারী আবিষ্কারের জন্য তারা এই 3জন ব্যক্তি পেয়েছে। এবার যদি ডিটেলসে জানতে চাও যে কি বিষয়, যে এটা জিনিসটা কি, তাহলে এখানে দেখো ডিটেলসে দেওয়া রয়েছে যে রোগ প্রতিরোধ ব্যবস্থার এক ধরনের নিরাপত্তা প্রহরী, এখানে রেগুলেটরি টি সেল শনাক্ত করেন এবং এই কোষগুলো ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ রাখে, নিজের শরীরকে ক্ষতি না করা থেকে বিরত রাখে। তো এই নিয়ে গবেষণার জন্য এদের 3জনকে দেওয়া হয়েছে। নোবেল প্রাইজ ইন ফিজিক্স, তো ফিজিক্সে দেখো পদার্থ বিজ্ঞানে পেয়েছেন জন ক্লার্ক, মাইকেল এইচ ডিওভার্ট এবং জন এম মার্টিনিস। ঠিক আছে, দেখো ব্রিটেনের আমাদের ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ ডেভরেট এবং আমেরিকার জন এম মার্টিনেস। আমাদের দেখো আমাদের বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির পরিমাণ আবিষ্কারের জন্য এই 3 বিজ্ঞানীকে কিন্তু দেওয়া হয়েছে। পরবর্তী দেখো আমাদের নোবেল প্রাইজ কেমিস্ট্রি, রসায়নে কারা কারা পেয়েছে। রসায়নে পেয়েছে সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর ইয়াগি, এই 3জনকে দেওয়া হয়েছে। তাদের মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস, ঠিক আছে, যতটুকু দেখো সবুজ কালি ওইটাই তো আমরা অপশানে দেখতে পাবে যে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস, এই নিয়ে গবেষণার জন্য তাদের দেওয়া হয়েছে। এবার দেখো মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস এটা কি না, জল আহরণ, কার্বন ডাই অক্সাইড ক্যাপচার, গ্যাস সংরক্ষণ, পরিবহন, ওষুধ সরবরাহ, দূষণ নিয়ন্ত্রণ, এগুলোর কাজে আমরা ব্যবহার করি।
এবার নোবেল প্রাইজ দেখো আমাদের লিটারেচার বা সাহিত্যে কে পেয়েছেন। তো আমাদের দেখো সাহিত্যে দেওয়া হয়েছে এবছর লাসলো ক্রাসজনাহোরকাই, হাঙ্গেরির একজন লেখক, হাঙ্গেরি দেশের একজন লেখক, তাকে কিন্তু দেওয়া হয়েছে। তোমাদের যেখানে মাল্টিপল তোমাদের শিফটের পরীক্ষা হয় সেখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সমস্ত 6টা ক্যাটাগরি জিজ্ঞাসা করে। যেখানে একটা শিফটের পরীক্ষা হয় সেখানে আমি দেখেছি সাহিত্য, ঠিক আছে, সাহিত্য বা আমাদের আহ শান্তি, এই দুটো বেশি দিয়ে থাকে। অন্যগুলো দেয় না বলবো না, 70 থেকে 80% চান্স থাকে তোমাদের যেখানে একটা শিফটে পরীক্ষা হয়, যে সমস্ত পরীক্ষা সেখানে এই দুটো থেকেই তুলে ধরে, ঠিক আছে। বাদ বাকি আমাদের যে কোনো অনেকগুলো শিফট থাকে সেখানে সমস্ত বিষয় থেকেই কোশ্চেন দেয়। তো আশা করি বুঝতে পারলে। আর আমাদের দেখো শান্তিতে পেয়েছে মারিয়া করিনা মাসাদো, ভেনেজুয়েলার আমাদের ওখানকার বিরোধী দলনেত্রী, ঠিক আছে, ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী, তাকে কিন্তু শান্তিতে দেওয়া হয়েছে। অর্থনীতিতে দেখো 3জন পেয়েছে আমাদের জোয়েল মকির, ফিলিপ অ্যাগিয়ন এবং পিটার হাউই, ঠিক আছে। তো প্রযুক্তি কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখে তা ব্যাখ্যা করার জন্য এই 3জনকে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের অল ডিটেলস আমাদের হচ্ছে আমাদের নোবেল এবছর 2025। ভালো করে এগুলো পড়ে রাখবে, এখান থেকে আশা করি তোমাদের কোশ্চেন একটা কমন আমি এবছর দিতে পারবো। যদি ঠিকঠাক কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন হয় এবছর এখান থেকে আমি দিতে পারবো একটা করে কোশ্চেন কমন, ঠিক আছে। আশা করি তোমরা ভালো করে পড়ে যাবে, অবশ্যই তোমাদের হেল্প করবে, ঠিক আছে। তো পরের দেখো আমরা দেখে নেবো এবার নোবেল পুরস্কার রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ। আমরা দেখো নোবেল পুরস্কার রিলেটেড আদার্স কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেখান থেকে হয়, যেমন ধরো আমাদের দেখো প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যদি তোমাদের জিজ্ঞাসা করে কি বলবে? প্রথম মহিলা মেরি কুরি, পদার্থবিজ্ঞান, 1903 সালে নোবেল পুরস্কার প্রথম পেয়েছেন। যদি বলে তোমাদের প্রথম ব্যক্তি এবং একমাত্র মহিলা যিনি দুটি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন, সেটাও কিন্তু মেরি কুরি হয়ে যাবে। দেখো মেরি কুরি আমাদের পদার্থবিজ্ঞান 1903 সালে এবং রসায়ন বিজ্ঞানে 1911 সালে দুবার কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে, দুবার, ঠিক আছে। লোক একবার পায় না, দেখো দুবার কিন্তু নোবেল পুরস্কার দুটো আলাদা বিষয়ে কিন্তু পেয়েছে, পদার্থবিজ্ঞান আবার রসায়ন। কত তাহলে গভীর জ্ঞান ছিল বিষয়গুলোতে, চিন্তা করো। দেখো প্রথম পুরুষ যিনি দুটো বিষয়ে নোবেল পুরস্কার পান তার নাম হচ্ছে লাইনাস পলিং, রসায়ন এবং শান্তিতে তিনি পেয়েছেন 1962-তে। আমাদের প্রথম এশীয় এবং প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের সাহিত্যে 1913 সালে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকবার এই কোশ্চেনটা আমাদের পরীক্ষার হলে জিজ্ঞাসা করেছে। প্রথম আফ্রিকান মহিলা যিনি এই পুরস্কার পেয়েছেন ওয়াঙ্গারি মাথাই, কেনিয়াতে শান্তি থেকে পেয়েছেন। পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার যদি জিজ্ঞাসা করা হয় কি উত্তর করবে? আমাদের রন জেন এক্স রে যে আবিষ্কার করেছিলেন, এক্স রে রশ্মি আবিষ্কার করেছিলেন সেই রন জেন, তাকে কিন্তু 1901 সালে প্রথম ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ইংরাজি ভাষা সাহিত্যের ক্ষেত্রে প্রথম নোবেল রুডওয়ার্ড কিপলিং, 1907 দ্য জাঙ্গল বুক, ঠিক আছে, দ্য জাঙ্গল বুকের জন্য দেওয়া হয়েছিল। শান্তির ক্ষেত্রে দেখো প্রথম নোবেল পুরস্কার হেনরি ডুনান্ট, তাকে কিন্তু দেওয়া হয়েছে, যিনি রেড ক্রসের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। কোশ্চেনটা আসে যে রেড ক্রসের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, তো মনে রাখবে হেনরি ডুনান্ট, তাকে কিন্তু শান্তির ক্ষেত্রে প্রথম নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। শান্তির ক্ষেত্রে প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার, দেখো ব্যারোনেস বার্থা সোফি ফেলিসিটা ফন সুটনার। তো এইটুকুনি নাম মনে রাখবে, ফন সুটনার বলে, অত বড় মনে রাখার দরকার নেই। দেখো এইটাও আমাদের কোশ্চেন অনেকবার এসছে, আমাদের নোবেল পুরস্কার প্রাপ্ত সব থেকে কম বয়সী বললে তো মনে রাখবে মালালা ইউসুফজাই, আমাদের শান্তিতে আমাদের 2014 17 বছর মাত্র বয়সে যিনি কিন্তু পেয়েছেন। একমাত্র সংস্থা যারা 3বার নোবেল পুরস্কার পেয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটি, যারা তিনবার কিন্তু
নোবেল প্রাইজ পেয়েছে 1917, 44, 63। একমাত্র ব্যক্তি যিনি নোবেল পদক এবং অলিম্পিক পদকও পেয়েছে দেখো, আবার নোবেল পুরস্কারও পেয়েছে, ফিলিপ নোয়েল বেকার, যুক্তরাজ্য থেকে। দেখো আমাদের ভারত রত্ন 2024 এটা আমি কেন দিয়েছি, কারণ 2025 আমাদের এবছর কাউকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তো 2024টাই তোমাদের পড়তে হবে। কিছু কিছু কোশ্চেন তোমরা দেখবে যে যখন পরীক্ষা দিতে যাবে তোমরা 2026-এ দেবে, ধরো কিছু কিছু কোশ্চেন তোমাদের লেখা থাকবে 2024, 2024 সালে ভারত রত্ন কাকে দেওয়া হয়েছে। তো সেইটা দেখে তোমরা মনে করবে না যে সব কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স 2024 থেকে দিচ্ছে, ঠিক আছে। কিছু কিছু যেমন জিনিস ধরো যেটা 2024 সালের পর আর কাউকে দেওয়া হয়, যেমন এই ভারত রত্ন, তো এগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো দেখো এখান থেকেও আমি আমাদের কোশ্চেন কমন এসেছিল আগের বছর আমাদের ক্লার্কশিপ যে পরীক্ষা হলো সেখানে কিন্তু আমাদের এটা জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে, কমন এসেছিল। তো দেখো আমাদের 5 জনকে 2024-এ দেওয়া হয়েছিল। MS স্বামীনাথন, যিনি সবুজ বিপ্লবের জনক, চৌধুরী চরণ সিং, PV নরসিমহা রাও এবং লালকৃষ্ণ আদবানি, ঠিক আছে। তো এইরকম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের নোটস থাকবে, থিওরি নোটস, এটা আমাদের থিওরি ছিল। এবার দেখো MCQ এরকম সেট আকারে থাকবে অক্টোবর মাসে, যেমন দেখো এখানে আমাদের সেট 1 দেওয়া রয়েছে। প্রথমে ইংরাজি কোশ্চেন থাকবে, 1 নম্বর কোশ্চেন। দেখো ইংরাজিতে এরকম কোশ্চেন থাকবে, 4খানা করে অপশন থাকবে, এখানে আনসার থাকবে, ঠিক আছে, এবং এখানে ডেসক্রিপশন বলে দেওয়া থাকবে। দেখো বাংলাতেও দেখো আমাদের ঠিক একইভাবে 4টে করে অপশন, উত্তর, ডেসক্রিপশন, ঠিক আছে। তো এরকম ভাবে দেখো প্রত্যেক কটা 2 নম্বর কোশ্চেন, অপশন, ডেসক্রিপশন। দেখো কোশ্চেন, অপশন, উত্তর, ডেসক্রিপশন, ঠিক আছে। প্রত্যেক কটা দেখো ডিটেলসে ডেসক্রিপশন দেওয়া রয়েছে। এরকম প্রত্যেক কটা সেট হবে। একটা সেটে দেখো আমাদের ন্যূনতম 50টা করে থাকবেই, ঠিক আছে, 50টা থাকবেই, 50-এর বেশিও হতে পারে, যে মাসে যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স হবে। দেখো আমাদের তোমাদের আজকে যে এ থেকে কোশ্চেন করালাম ওই নোবেল প্রাইজ থেকে, দেখো নোবেল প্রাইজ থেকে কিরকম কোশ্চেন আসতে পারে, যে পেরিফেরাল ইমিউন টলারেন্স আবিষ্কারের জন্য কাদের 2025 সালে ফিজিওলজি বা মেডিসিন বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। এরকম করে 4টি অপশন থাকবে, তোমাদের কিন্তু আনসার করতে হবে। পড়ার সময় তোমরা এরকম ভাবে পড়বে, ঠিক আছে। দেখো নোবেল পুরস্কার থেকে সব কোশ্চেন আজকে তোমাদের দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে রামবান নোটস, ভালো করে তোমরা যদি গুছিয়ে রাখতে পারো তো এই রামবান নোটস তোমাদের কিন্তু পরীক্ষায় রামবানের মতো দাবাই হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর যদি গুছিয়ে না রাখতে পারো, এদিক ওদিক করো, তাহলে আর কিছু করার নেই। যে কোনো এক জায়গায় বিশ্বাস রেখে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। তুমি নিজের মতো ভালো করে যেমন পড়ছো পড়ো, এবং গাইডে একটা জায়গায় থাকো, নাহলে দেখবে জানুয়ারি মাস এসে গেছে, কমপ্লিট কিছু হয়নি। তো দেখো এরকম কোশ্চেন আমার থাকবে, সমস্ত লেভেলের কোশ্চেন। দেখো শান্তিতে নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে, আজকেই তোমাদের থিওরি পড়িয়েছি, এরকম কিন্তু MCQ পাবে, ঠিক আছে। একটা করে সেট, দেখো 50টা সেট রয়েছে, 50টা কোশ্চেন রয়েছে। এরপর দেখো আমরা চলে আসছি স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকেও আমি তোমাদের বলেছি যে 180 প্লাস কিন্তু টপিক তোমাদের নোটস কিন্তু কভার করিয়ে দিয়ে থাকবো, যত গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। যেমন আজকের প্রথম টপিক দেখো ভারতের গুরুত্বপূর্ণ বন্দরের তালিকা। তো ভারতের গুরুত্বপূর্ণ বন্দর থেকে আমাদের যে সমস্ত কোশ্চেন আসে, আমাদের দেখো কলকাতা যে বন্দরটা রয়েছে তার নাম পাল্টে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করে দেওয়া হয়েছে, যেটা 1885 সালে প্রতিষ্ঠা হয়েছে। আমাদের একমাত্র নদী বন্দর বা নদীমাতৃক বন্দর, এগুলো আমাদের কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞাসা করে পোর্ট থেকে, ঠিক আছে। তারপর দেখো প্যারাদ্বীপ বন্দর আমাদের কোথায় রয়েছে, আমাদের উড়িষ্যাতে রয়েছে। বিশাখাপত্তনম, এটা থেকে আমাদের কোশ্চেন এবছর
কমন এসছিল ডাব্লিউবিপি পরীক্ষায়, ডাব্লিউবিপি এসআই 2025-এ কিছুদিন আগে, আগের রবিবার তার আগের রবিবার হয়ে গেল। সেই কোয়েশ্চেন এখানে কিন্তু এসেছিল। এখান থেকে কোন কোয়েশ্চেনটা এসেছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের আমাদের বন্দর প্রচুর আছে, ঠিক আছে, অত বন্দর আমাদের মনে রাখা সম্ভব নয়। তাহলে করবোটা কোনগুলো? 13টা এখানে যে মেজর বন্দর আছে সেই মেজর বন্দর আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো 13টা মেজর বন্দরের নাম মনে রাখার চেষ্টা করো, প্লাস এই রিলেটেড আমাদের যে কোশ্চেন গুলো আসে এখান থেকে পোর্ট থেকে, তো সেগুলো তোমাদের বলে দিচ্ছি, খেয়াল রাখো। এখানে 13টা মেজর বন্দর দেখো রয়েছে, এবং কোন বন্দর কোন সাগরের অবস্থিত দেখো সেগুলো দেওয়া, যেমন মারমাগাঁও, পানাজি, গোয়া, আরব সাগরের তীরে অবস্থিত। জওহরলাল নেহেরু মানে জওহরলাল নেহেরু বন্দর, এটা নবসেবা নামেও ডাকা হয়, ভারতের বৃহত্তম কন্টেনার বন্দর। এটা নাভি মুম্বাইতে রয়েছে, আরব সাগরের তীরে। এটা আমাদের কোশ্চেন আছে, ঠিক আছে, এটা আমাদের কোশ্চেন জিজ্ঞাসা করে যে ভারতের সব থেকে বড় বন্দর কোনটা, তো নবসেবা, এটা মনে রাখবে। এছাড়া দেখো আমাদের কান্ডালা বন্দর, যেটা আমাদের গুজরাটে অবস্থিত। এবার দেখো পোর্ট থেকে আমাদের কিছু ইম্পর্টেন্ট তথ্য, যেমন হচ্ছে আমাদের ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 7,516.7 কিলোমিটার। উপকূল রেখা মানে ধরো আমাদের যে সমুদ্র বন্দরটা রয়েছে, মানে আমাদের সমুদ্র রেখা যতটা রয়েছে, ঠিক আছে, 7,516.7 কিলোমিটার। ভারতের 13টা মেজর বন্দর রয়েছে, প্রধান বন্দর, 200-র বেশি আমাদের ছোট ছোট বন্দর রয়েছে। এই 200 তো করা সম্ভব নয়, তো আমরা এই 13টা কিন্তু করে রাখবো। বৃহত্তম বন্দর আমাদের কোনটা? নবসেবা বলেছি। দ্বিতীয় বৃহত্তম চেন্নাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমাদের ডাব্লিউবিপি প্রিলি এই কিছুদিন আগে, আগের রবিবার বা তার আগের রবিবার আমাদের যেটা পরীক্ষা হয়ে গেল সেখানে কিন্তু এসেছিল, যে আমাদের জিজ্ঞাসা করেছিল ভারতের গভীরতম বন্দর, তো এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। আচ্ছা, কান্ডালা দেখো আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলযুক্ত ভারতের প্রথম বন্দর, এটা আমাদের গুজরাটের কচ্ছ জেলায় রয়েছে। এই রিলেটেড আমাদের কিছু কোশ্চেন দেখো, আমাদের কিছু প্রজেক্ট যেগুলো উদ্বোধন করা হয়েছে। আমাদের দেখো পোর্ট, ঠিক আছে, আমাদের যে ডক গুলো রয়েছে তার উন্নয়নের লক্ষ্যে তো আমাদের সাগরমালা প্রজেক্ট কিন্তু উদ্বোধন করা হয়েছে। তো সাগরমালা প্রজেক্টটা কি যদি তোমাদের জিজ্ঞাসা করে, তো আমাদের মার্চ 2015-এ লঞ্চ করা হয়েছে। তো সাগরমালা প্রজেক্ট হচ্ছে আমাদের বন্দর ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন। এরপর দেখো আমাদের ভারতমালা প্রজেক্ট, এটাও জুলাই 2015-এ লঞ্চ করা হয়েছে। আমাদের যত জাতীয় সড়ক রয়েছে, সড়কের চার্ট আমি তোমাদের পরবর্তীকালে করাবো। ভারতের যত গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, জলপথ রয়েছে, সেগুলো আমরা পরবর্তীকালে ডিটেলস নেক্সট ক্লাসে আমরা করব, ঠিক আছে। তো আমাদের জাতীয় সড়কের উন্নয়নের লক্ষ্যে, অর্থনৈতিক করিডোর এবং সীমান্ত সংযোগের লক্ষ্যে এই ভারতমালা প্রজেক্ট আমাদের কিন্তু জুলাই 2015-এ লঞ্চ করা হয়েছিল। পরবর্তী দেখো আমাদের ব্লু ইকোনমি, এটা রিসেন্টলি একটা পরীক্ষায় এসছে, ঠিক আছে। আমি যে সোজা কোশ্চেন যেগুলো আসছে সেগুলোকেও তোমাদের টার্গেট করি, যেগুলো কোশ্চেন তোমরা পরীক্ষায় ছেড়ে দিয়ে চলে আসো, যেই কোশ্চেনটা আমি বুঝতে পারছি না কোন জায়গা থেকে, তো সেই কোশ্চেন গুলো আমি ফলো করি, যে কোন জায়গাগুলো থেকে আসছে স্টুডেন্টরা, কোন জায়গাগুলো পারছে না। এই টাইপের কোশ্চেন এবছর আমাদের মিসলেনিয়াস, আগের বারে যে পরীক্ষাটা হয়ে গেল মিসলেনিয়াস 2024, সেখানে কিন্তু এসেছিল এই ব্লু ইকোনমি কিসের সাথে যুক্ত, ঠিক আছে। তো ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সম্পদের দীর্ঘস্থায়ী ব্যবহারের নিয়ে এই ব্লু ইকোনমি চালু করা হয়েছিল, তো এগুলো মনে রাখবে। পরবর্তী দেখো আমাদের অ্যাক্ট ইস্ট এশিয়া পলিসি, এটাও আমাদের পরীক্ষায় এসছে। এটা আমাদের প্রথম চালু করা হয়েছিল 1901 সালে, যেটা হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি, ঠিক আছে। আর লুক ইস্ট পলিসি, এটাকে আবার নতুন ভাবে করা হয়েছে 2014 সালে, ঠিক আছে। অ্যাক্ট ইস্ট পলিসিটাকে করা হয়েছে লুক ইস্ট পলিসি 2014 সালে নতুন করে করা হয়েছে। বিশেষত আমাদের এশিয়ান যে কান্ট্রি গুলো রয়েছে, ঠিক আছে, তার অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং কৌশলগত তাদের সঙ্গে সম্পর্ক, ভারতের সক্রিয় ভূমিকা ইন্দো প্যাসিফিক, তো এই লক্ষ্যে আমাদের এই অ্যাক্ট ইস্ট পলিসি, এটা কিন্তু 1991 সালে প্রথম
চালু করা হয়েছিল। পরবর্তীতে এটা আবার 2014-তে লুক ইস্ট পলিসি নামে চালু করা হয়েছে। এগুলো ভালো করে মনে রাখবে, এগুলো থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে। এগুলো যারা চটি বই পড়ে যাবে বা ধরো মানে 2 মাস পরীক্ষার ফর্ম ফিল আপ করেছি হুজুগে, তারা ঘুরতে যাবে, ঘুরতে গিয়ে পরীক্ষা দিয়ে যাবে, তারা এগুলো ছেড়ে দিয়ে চলে আসবে। যখনই জিজ্ঞাসা করবে যে লুক ইস্ট পলিসি বা আমাদের এই পলিসিটা কবে লঞ্চ করা হয়েছিল বা কিসের সাথে যুক্ত, ঠিক আছে, এগুলো তখন ওরা ছেড়ে দিয়ে চলে। কিন্তু আমরা যারা ডিটেলসে, অনেক ডিটেলসে পড়াশোনা করছি, কারেন্ট অ্যাফেয়ার্স বলো আর স্ট্যাটিক জিকে বলো, তারা কিন্তু এগুলো ছাড়লে চলবে না। কারণ এগুলো ছাড়লে তুমি 30-এ 30 কোনোদিনই কভার করতে পারবে না। তো আমাদের টার্গেট হবে 30-এ 30 টার্গেট করা, ঠিক আছে, 30-এ 30 সেই জায়গায় তোমাদের টার্গেটটা নিতে বলছি। 30-এ আমি ম্যাক্সিমাম করে এসছি, হ্যাঁ, তারপর দেখবে ওর মধ্যে থেকে কিছু ভুল বেরোচ্ছে, আবার 2-3টে কেটে ভুল হয়ে গেল। আগে অনেকে এসে বলবো যে 30-এ তুই কটা করলি, 30-এ আমি 20টা করেছি, একদম লাফাচ্ছে আনন্দে, ঠিক আছে, তাতে কিচ্ছু লাভ নেই। তো 20টার মধ্যে আবার বাড়ি এসে মেলাবে 3-4টে ভুল, তার মধ্যে থেকে আরো বাদ করো, তাহলে তোমার নাম্বারটা কোথায় যাচ্ছে? 30-এ 30 টার্গেট করো যে আমাকে একদম করতেই হবে। হ্যাঁ, এবার এখান থেকে 1-2টো ভুল গেলে ঠিক আছে, 1-2টো ভুল গেল ঠিক আছে, আমার 27-28 পেলাম, গুড, মানে 27-28 যদি আমার নাম্বারটা আসে, গুড নাম্বার। কিন্তু এর নিচে নয়। 20টা আমি করে এলাম, আনন্দে লাফাচ্ছি, খুব আমি করে এসেছি, তাতে কিছু লাভ নেই। আগের বছর দেখেছো কোথায় কাট অফ গিয়েছিল? আগের বছর মনে হয় 50-51 এরকম কাট অফ গিয়েছিল, বুঝতে পারলে? তো দেখো পরবর্তী আমাদের নোটস আজকে ভারতের মহাকাশ গবেষণা। আমি তোমাদের বললাম মহাকাশ গবেষণা থেকেও করাবো আজকে। যেমন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ আছে আমাদের স্পুতনিক। মহাকাশে ভ্রমণকারী প্রথম আমাদের দেখো রাকেশ শর্মা গিয়েছিল। আমাদের মহাকাশে প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকায় বাস করতেন মহিলা হিসেবে কল্পনা চাওলা গিয়েছিলেন। মহাকাশে প্রথম হেঁটেছিলেন অ্যালেক্সি লিওনভ। আর্যভট্ট আমাদের ইসরো তৈরি করা প্রথম উপগ্রহ 1975 সালে সোভিয়েত রাশিয়ার সহযোগে আমরা উৎক্ষেপণ করেছিলাম। ভস্তক 6 আমাদের মহাকাশে প্রথম গিয়েছিল মহিলা হিসেবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ইউরি গ্যাগারিন আমাদের প্রথম ব্যক্তি যিনি কিন্তু মহাকাশে গিয়েছিলেন। আর নীল আর্মস্ট্রং আমাদের প্রথম চাঁদে হেঁটেছিলেন। আর আমাদের লাইকা নামে একটা কুকুর দেখো মহাকাশে কিন্তু সোভিয়েত রাশিয়া পাঠানো হয়েছিল। তো কিছু দেখো আমাদের মহাকাশ রিলেটেড কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আমাদের পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। যে জায়গাগুলো পড়তে হবে সব কিন্তু দাগ দেওয়া রয়েছে। তোমাদের এই 2 মাস একটু কষ্ট করে কিন্তু পড়তে হবে। আবারও বলছি, চাকরি পাবে মাত্র 8,000, ঠিক আছে। পরীক্ষার ফর্ম ফিল আপ করবে গাদা গুচ্ছে, ঠিক আছে। 8 লাখ পরীক্ষার ফর্ম, 8 লাখের ধরো বেশি করবে, আমি কথায় বলছি। তার মধ্যে ধরো 1 লাখ সিরিয়াস স্টুডেন্ট থাকবে, ঠিক আছে। 1 লাখ স্টুডেন্ট সিরিয়াস থাকবে যারা পড়াশোনা করে যাবে। পরীক্ষার অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ হবে এই 1 লাখের মধ্যে। বাকি এরা সব ঘুরতে যাবে এই 2 মাস, মানে ফর্ম ফিল আপ করেছি চ ঘুরতে যাবো, তারা সব কাজ বাজ করে, ঠিক আছে। অনেকে কাজ বাজ করেও পড়াশোনা করে, সেরকম স্টুডেন্ট আমার রয়েছে, ঠিক আছে। তো আবার অনেকে কি করবে, হুজুকে ফর্ম ফিল আপ করবে, করে ঘুরতে যাবে। তো ঘোরার জায়গা তো এটা নয়, ঠিক আছে। তো এই 1 লাখের মধ্যে কিন্তু আমাদের একটা সিট কিন্তু এখানে কনফার্ম করতে হবে, ঠিক আছে। তো দেখো আমাদের বিক্রম সারাভাই স্পেস সেন্টার, ত্রিবান্ধাম কেরালা, সতীশ ধাওয়ান আমাদের অন্ধ্রপ্রদেশে রয়েছে, স্পেস অ্যাপ্লিকেশন আহমেদাবাদে রয়েছে, ন্যাশনাল রিমোট সেন্সিং হায়দ্রাবাদ তেলেঙ্গানায় রয়েছে, ঠিক আছে। তো এইরকম করবে। দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, এটা উত্তরাখণ্ডে রয়েছে। তো এগুলো ভালো করে কিন্তু দেখবেন। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের দেখো কিছু স্কিম বা প্রকল্প, আর আমি তোমাদের বলেছি স্কিম গুলো আমাদের আসবে। আমি তোমাদের আজকে ক্লাসে ওয়েস্ট বেঙ্গলের গুলো করে দিচ্ছি, সেন্ট্রালের গুলো আমরা নেক্সট ক্লাসে যখন হবে তখন আমরা সেন্ট্রাল গুলো করবো, ঠিক আছে। সেন্ট্রালে প্রচুর আছে, এর থেকে আরো অনেক বেশি রয়েছে। তো একদিনে তোমাদের পড়া সম্ভব না, আর একটা ক্লাসও আমার এত বলা সম্ভব নয়, গলা জ্বালা করবে, ঠিক আছে। আর এত তোমাদের নোটস দিলে তোমরা নিজেরাই তোমাদের মাথা যন্ত্রণা হবে যে স্যার কি পড়াচ্ছে এত, আমরা কি করে মনে যাবো। অনেকে ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা
আস্তে আস্তেই সমস্ত কিন্তু তোমাদের পড়াবো, ঠিক আছে? কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই। দেখো আমাদের 2011-12 জল ধরো জল ভরো, 2012 আনন্দধারা, 2013 চালু হয় কন্যাশ্রী। সকলেই যেন কন্যাশ্রী আমাদের কতটা ইম্পর্টেন্ট, আমাদের মধুর স্নেহ 2013, যুবশ্রী কতটা ইম্পর্টেন্ট তোমরা জানো, নির্মল বাংলা 2013, আমার ফসল আমার গোলা 2013, গীতাঞ্জলি আমার ঘর ঠিকানা 13-14, গতিধারা প্রকল্প। দেখো গতিধারা তোমাদের আগের বারে কোশ্চেনে তোমাদের দেখিয়েছি, গতিধারা প্রকল্প পরিবহন খাত সঙ্গে যুক্ত গতিধারা তোমাদের এসেছিল। 2014 শিক্ষাশ্রী, SC/ST ছাত্রদের জন্য স্কলারশিপ, সবুজ সাথী আমাদের দেখো নবম থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীদের সাইকেল। তারপর দেখো 2016 স্বাস্থ্য সাথী 5 লক্ষ টাকা পর্যন্ত তোমাদের স্বাস্থ্য বিমায় মানে স্বাস্থ্য ক্ষেত্রে ছাড়। তারপর দেখো আমাদের দুয়ারে সরকার 2020, 2021 লক্ষ্মী ভান্ডার এখন তোমাদের 1200 1000 করে বাড়িয়ে দিয়েছে। 2021 সমব্যথী, 2025 শেষ আমাদের যেটা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। ঠিক ঠিক আছে, এগুলো আবার আমরা পরবর্তীকালে ডিটেলসে জানবো। দেখো 2024 সালে কিছু যারা ক্রিকেট মানে খেলায় যারা নাম করেছে এখান থেকে আমাদের একটা করে কোশ্চেন দিয়ে দিতে পারে যে কোন খেলার সঙ্গে কে যুক্ত, যেমন রোহিত শর্মা ক্রিকেট, জাসপ্রীত বুমরা ক্রিকেট, মনু ভাকার শুটিং। দেখো আমাদের গুকেশ ডি দাবা খেলার সাথে যুক্ত, PV সিন্ধু ব্যাডমিন্টন, পাবনী লেখারা প্যারা শুটিং, সমিত আন্টিল প্যারা অ্যাথলেটিক্স, দীপা কর্মকার জিমন্যাস্টিক, রোহন বাপান্না টেনিস। খেলরত্ন পুরস্কার আমাদের 4 জন পেয়েছিলেন, বনু ভাকার, হরমনপ্রীত সিং, গুকেশ ডি এবং প্রবীণ কুমার। মনে রাখবে এগুলো থেকে জিজ্ঞাসা করতে পারে যে এই ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত। নীরজ চোপড়া অ্যাথলেটিক্স, মনু ভাকের শুটিং বললাম, লক্ষ্য সেন দেখো ব্যাডমিন্টন, নিখাত জারিন বক্সিং, লাভলিনা বোরগাইন বক্সিং, মীরাবাই চানু ভার উত্তোলন। ঠিক আছে, এটা ওজন উত্তোলন হয়ে গেছে, ভার মানে ওজন, ভার উত্তোলন হবে। সুনীল ছেত্রী ফুটবল, জ্যোতি ইয়ারজি অ্যাথলেটিক্স, প্রীতি পাল প্যারা অ্যাথলেটিক্স। এগুলো ভালো করে দেখে রাখবে কে কোন খেলার সাথে যুক্ত। রিসেন্ট যারা স্পোর্টসে ভালো পারফর্ম করেছে তাদের নামগুলোই পরীক্ষায় দেয়। এখানে দেখো ফুল ফর্ম আমি তোমাদের দিয়ে দিয়েছি, আর একটা মেজর ফুল লিস্ট পাবে, সেটা নেক্সট ক্লাস যবে হবে আস্তে আস্তে ধাপে ধাপে তোমরা ক্লাসে পাবে। সেটা A to Z থাকবে, এ থেকে জেড পর্যন্ত যত ফুল ফর্ম আছে সেটা ওই লিস্টে পাবে। এটাও একটা ফুল লিস্ট, এটা হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষায় এক্সামে যেগুলো এসছে সেইটার হচ্ছে তালিকা। ঠিক আছে, যেমন দেখো সেল এর ফুল ফর্ম কি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, টোফেল, সিটিবিটি, অ্যাসেম, UDDI। ঠিক আছে, তারপর দেখো আমাদের WBSCTCL, ইসরোর ফুল ফর্ম কি, ইউনেস্কোর ফুল ফর্ম কি, বাংলা ইংরেজি পাশাপাশি লেখা রয়েছে। নীতি আয়োগের ফুল ফর্ম কি, খুব ইম্পর্টেন্ট, নীতি আয়োগ আমাদের দেয় পরীক্ষায়। দেখো জিডিপি, NGO, LED এর ফুল ফর্ম কি, ল্যান্ড ফুল ফর্ম কি, প্যান, ATM এর ফুল ফর্ম কি, ATM যে আমরা ATM কার্ড ইউজ করি, ওয়াইফাই তার ফুল ফর্ম কি। দেখো প্রত্যেক কটা যেগুলো আমাদের পরীক্ষায় এসছে সেগুলো আমি তোমাদের দিয়েছি। LPG, আধার, ঠিক আছে, DRDO, নাবার্ডটা আমাদের এই রিসেন্ট পরীক্ষায় এসেছিল, WBPSC পরীক্ষায়। ঠিক আছে, তো এগুলো ভালো করে দেখবে। দেখো হু, IMF, CSIR, বার্ক, নাসার ফুল ফর্ম কি, এগুলো রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো এসছে সেগুলো আমি বিভিন্ন জায়গাতে কালেকশন করে তো এটা একটা চার্ট দিচ্ছি। এরপর তোমরা যে চার্ট পাবে সেটা হচ্ছে ফুল ফর্মের একদম ডিটেলস চার্ট, সেটা A থেকে Z পর্যন্ত পাবে, যত A থেকে Z পর্যন্ত যত আছে। আগে এই লিস্টটা ভালো করে করো, তারপর ওই লিস্টটা তোমরা পাবে। ভারতের বিভিন্ন কৃষিজ গবেষণা কেন্দ্র, এটাও তোমরা করতে পারো, এখান থেকেও একটা করে কোশ্চেন কমন দেয়। ঠিক আছে, একটা করে কোশ্চেন দিয়ে থাকে, যেমন এগ্রিকালচার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার কোথায় আছে, বোটানিক্যাল সার্ভে কোথায় আছে, দুগ্ধটা আমাদের পরীক্ষায় আসে, দুগ্ধ আমাদের হরিয়ানার কার্নালে রয়েছে।
তারপর দেখো আমাদের এগুলো লাস্ট যে ডব্লিউবিসিএস পরীক্ষা হয়েছে, কফি এবং চা দুটোই কমন এসেছিল, দুটোই একই নোটস থেকে কমন। তো আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম যে একই নোটস থেকে ঠিক দুটো কমন এসছে লাস্ট যে ডব্লিউবিসিএস হয়েছে সেই ডব্লিউবিসিএস পরীক্ষায়। তামাক গবেষণা, ধান গবেষণা জিজ্ঞাসা করে, গম জিজ্ঞাসা করে, ঠিক আছে, এগুলো ভালো করে করে নেবে। দেখো আমাদের 28টা রাজ্য, তার যে বর্তমান রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল একটা সেটের মধ্যে দেওয়া আছে সবকটা। হিমাচল প্রদেশ রাজধানী সিমলা এবং মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা। প্রত্যেক কটা ভালো করে রাজ্যপাল, রাজধানী, মুখ্যমন্ত্রী ভালো করে করে রাখবে, ঠিক আছে। দেখো হরিয়ানা রাজধানী চণ্ডীগড়, নায়াব সিং সাইনি, অসীম কুমার ঘোষ। আমাদের বাংলার দেখো একজন অসীম কুমার ঘোষ, তাকে কিন্তু হরিয়ানার রাজ্যপাল করা রয়েছে, ঠিক আছে। আমাদের বিভিন্ন রাজ্যের রাজধানীগুলো আমাদের পরীক্ষায় অনেক কোশ্চেন সহজ হলে, ঠিক আছে, কোশ্চেন যখন সহজ হয় তখন এখান থেকেও আমি দেখেছি একটা করে কোশ্চেন দিয়ে দেয়। মেনলি অরুণাচল প্রদেশ, মেঘালয়, এই সমস্ত রাজধানীগুলো তুলে দেয়। এরপর দেখো কেন্দ্রশাসিত যে সমস্ত অঞ্চল রয়েছে তাদের দেওয়া রয়েছে, যেমন লাদাখের লে, এবং এখানে হচ্ছে মুখ্যমন্ত্রী নেই, এখানে লেফটেন্যান্ট গভর্নর আছে কবিন্দর গুপ্ত। এরকম দেখো দিল্লির রেখা গুপ্ত মুখ্যমন্ত্রী, বিনয় কুমার সাক্সেনা রাজ্য মানে ওখানকার লেফটেন্যান্ট গভর্নর। এগুলো ভালো করে দেখে নেবে। দেখো স্ট্যাটিক জিকেও ঠিক একইভাবে এরকম এমসিকিউ থাকবে, ঠিক আছে। আজকে তোমাদের টপিক সায়েন্টিস্ট ডিসকভারি এবং ইনভেনশন। তো দেখো এখানে যেমন কোশ্চেন এখানে ইংরাজিতে রয়েছে, ঠিক আছে, ইংরাজিতে কোশ্চেন, অপশন এবং হচ্ছে ডেসক্রিপশন। বাংলাতেও ঠিক একইভাবে দেখো কোশ্চেন, উত্তর এবং হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। তো একইভাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মতো স্ট্যাটিক জিকের এরকম সেট পাবে। স্ট্যাটিক জিকে গুলো তোমরা ভালো করে এখান থেকে পড়ে নেবে, এগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, তো এগুলো ভালো করে দেখে নেবে। যেমন একটা কোশ্চেন দেখলে না, বায়ুর চাপ আমাদের আগের বারে এসেছিল, ওই ভূমিকম্পের তীব্রতা মাপা, সেরকম দেখো এখানে তোমাদের কোশ্চেন গুলো রয়েছে। বিভিন্ন মাপা, চাপ মাপা, কে কি আবিষ্কার করেছে, টেলিভিশন, তো এই টাইপের কোশ্চেন গুলো এখানে আছে। ইনসুলিন দেখো কে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন গুলো আছে, এগুলো ভালো করে পড়ে নেবে, এগুলো কিন্তু অনেকটা কাজে লাগবে। থিওরি পড়বে ভালো করে, ঠিক আছে। দেখো প্রিন্সিপাল অফ ব্ল্যাক হোল থিওরি, দেখো ব্ল্যাক হোল থিওরির আমাদের কে বলেছে। আগে থিওরি গুলো পড়বে, তারপর হচ্ছে আমাদের এই কোশ্চেন গুলো সব বিভিন্ন প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেখো ইলেকট্রন কে আবিষ্কার করেন, ইলেকট্রন। দেখো আমাদের অ্যানোমোমিটার, ঠিক আছে, অ্যানিমোমিটার তোমাদের জানো মিসলেনিয়াস, আগের বছর যে মিসলেনিয়াস 2024 হলো ওখানে জিজ্ঞাসা করেছিল এই কোশ্চেনটা, যে অ্যানিমোমিটার আমাদের কি কাজে লাগে, ঠিক আছে। দেখো প্রত্যেক কটা কোশ্চেন আছে দেখতে পাচ্ছ, যে আমাদের দুধের ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি। দেখতে পাচ্ছ প্রত্যেক কটা কোশ্চেন বাংলা ইংরাজি দু ভাষাতেই রয়েছে। র্যাডার কি আবিষ্কার করেন, সব নিজের হাতে এগুলো বানানো কোশ্চেন, কোনো জায়গা থেকে কপি পেস্ট করা নয়। দেখো বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি, দেখো ব্যারোমিটার, ঠিক আছে। নর্থ পোল কি আবিষ্কার করেন, মেশিন গান কি আবিষ্কার করেন। দেখো প্রচুর কোশ্চেন আছে, 50টা কোশ্চেন আছে, তো ভালো করে দেখবে এগুলো। দেখো টিকা কে আবিষ্কার করেন, টিকা আমাদের ডাক্তার জেনার, ঠিক আছে।
তো এগুলো ভালো করে পড়ে দেখো, এখান থেকে একটা করে দেখো, ভূমিকম্পের গবেষণার কে কি বলা হয়? সিসমোলজি। এবং যে যন্ত্রটা দিয়ে মাপা হয় তাকেই বলা হয় সিসমোগ্রাফ। এটাই তো আগের বারে এসেছিল, সিসমোগ্রাফ। যে যন্ত্রটা ব্যবহার করা হয় সিসমোগ্রাফ, আর যেটা নিয়ে গবেষণা করা হয় তাকে বলা হয় সিসমোলজি। বুঝতে পারছো? তো এইভাবে তোমরা প্র্যাকটিস করলে আমার মনে হয় তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, এবং ওভারঅল পুরো তোমাদের কিন্তু প্রিপারেশনটা তৈরি হবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। নেক্সট ক্লাস আবার তোমাদের সঙ্গে যখন দেখা হবে তখন তোমাদের সঙ্গে আবার পরবর্তী নোটস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। একটা ক্লাসে তো দেখো আমার পক্ষে তোমাদের পুরো কোর্স শেষ করে দেওয়া সম্ভব নয়, সেটা তোমরাও ভালো করে জানো। আর তোমাদের দিলেও তোমরা মানে পড়ে শেষ করতে পারো না। ঠিক আছে, চলো নেক্সট আবার যখন দেখা হবে তখন তোমাদের সঙ্গে আবার নেক্সট পরবর্তী ক্লাসে আবার নোটস নিয়ে আলোচনা হবে। তো ভালো করে পড়াশোনা করো, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, পরীক্ষাও কিন্তু বেশি বাকি নেই, তাই সেই হিসাবে কিন্তু শুরু করে দাও আজকে থেকে। ঠিক আছে, চলো থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, স্যার আছেন? থ্যাংক ইউ স্যার। হুম। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটা দুটো সেন্টেন্সে যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো, তার আগে আমি এটা ওপেন করে রাখছি যাতে করে সময় নষ্ট না হয়। আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমি গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমরা ফিডব্যাক শেয়ার করো। 2 মিনিট সময় নেবো, তার বেশি একদমই না। যদি একটা, আবারও বলছি, যদি ভালো খুব ভালো লিখতে হয় তাহলে লিখো না। হলো দুজন লেখো, সবার লেখার দরকার নেই, দুজন লেখো, একজন লেখো, পারলে কেউ লিখো না। আমি 2 মিনিটের মধ্যে গ্রুপ বন্ধ করে দেবো, কিন্তু দয়া করে লিখো না ভালো, খুব ভালো, দারুণ লিখো না, প্লিজ লিখো না। এটা রিকোয়েস্ট রইলো, লিখো না। যদি তুমি 1.5 ঘন্টা ক্লাসে এসছে একটা দুটো সেন্টেন্স না লিখতে পারো, আমি বলবো লিখো না, প্লিজ। আমি বারণ করছি, ফিডব্যাক দেওয়ার দরকার নেই, ফিডব্যাক দেওয়ার দরকার নেই, লিখতে হবে না। যদি একটা দুটো সেন্টেন্সে না লিখতে পারো তাহলে প্লিজ লিখো না, প্লিজ লেখার দরকার নেই, প্লিজ লেখার দরকার নেই। এত কিছু বলার পরও দেখো তোমরা যারা গ্রুপে রয়েছো দেখলে বুঝতে পারবে, এতবার করে বলছি লিখো না, লিখো না, লিখবে না, ফিডব্যাক দেওয়ার দরকার নেই, বারণ করে দিচ্ছে তারপরেও লিখছে। একটা দুটো সেন্টেন্স যদি না লিখতে পারো আমি বলবো লিখো না, লেখার দরকার নেই। তোমাদের সাথে দেখবে একটা অলরেডি হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল লিংক শেয়ার করে দিয়েছি, ওখানে ঢুকলে বুঝতে পারবে যে ওই গ্রুপ থেকে কি পাচ্ছ। যারা অলরেডি জয়েন করে আছো বুঝতে পারছো। একই রকম ভাবে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিংক শেয়ার করেছি, রিপিটেডলি ওখান থেকে তুমি উপকার পাবে, রিপিটেডলি প্রতিদিন। এমন নয় যে ঠিক আছে সপ্তাহে একবার করে বা কিছু, প্রতিদিন ওইখান থেকে রিপিটেডলি উপকার পাবে যদি ওই গ্রুপগুলোতে থাকো। মানে আমাদের অল ওভার ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, ইভেন লোকাল লেভেলে যে সমস্ত রিক্রুটমেন্ট হয় তার সমস্ত খবরাখবর তুমি ওখান থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপ থেকে রেগুলারের মক টেস্টের কোশ্চেন পাবে। ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ থেকে লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকের লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। ওখানে জয়েন করলে বুঝতে পারবে যে কত কত লাইভ ক্লাস ওখানে করা রয়েছে। আর গ্রুপ থেকে তুমি সমস্ত ডিটেলস ইনফরমেশন গুলো পেয়ে যাবে। তো যদি পারো একটা দুটো সেন্টেন্সে লেখো, দয়া করে এই ভালো খুব ভালো লিখো না, যেটা বারণ করছি বারবার। 1 মিনিটেরও কম সময় আছে, তার মধ্যে আমি গ্রুপটা বন্ধ করে দেবো। 1 মিনিটেরও কম সময় আছে, তার মধ্যে আমি গ্রুপটা বন্ধ করে দেবো।
চলো টাইম প্রায় হয়ে গেছে। গ্রুপটা বন্ধ করে দিলাম। যেটা বলার হচ্ছে শুধুমাত্র টাইপ করে কথাগুলো বারবার বলার পরেও কালকে একাধিক ছেলে মেয়ে যে স্ক্রিনশট বা ছবি তুলে পাঠিয়েছে, বারবার বলছে স্ক্রিনশট বা ছবি পাঠাবে না, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। এই কথাগুলো যদি না বুঝতে পারো তাহলে আমার আর কিছু বলার নেই ভাই। অনেকবার করে বলছি, বারবার বলছি, কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। শুধুমাত্র টাইপ করে পাঠাবে। এমন নয় যে আমি তোমাকে একটা গরুর রচনা লিখতে দিয়েছি যে 3 পৃষ্ঠা ধরে লিখো। মাত্র তো 2-3টে ওয়ার্ড থাকে মাত্র। আর টোটাল ক্যারেক্টার যদি কাউন্ট করা হয় তাহলে দেখবে 10-12টা, ম্যাক্সিমাম বলছি 10-12টা, তার বেশি না। সেটাকেও লিখতে এত অনীহা, তাহলে তোমার কাছে যাবে না। নেক্সট যেটা বলা, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। কেউ কেউ টেক্সট মেসেজ করে পাঠাও, যাবে না, মানে সিম্পলি তুমি পাঠালেও যাবে না, এই আর কি ব্যাপার। এবার বাকিটা তোমার দায়িত্ব। নেক্সট যেটা বলার, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, কোড দেখিয়ে দিচ্ছি। আর যেটা বলার আছে, সিক্রেট কোড তো প্রতিবার পাল্টাবে। নেক্সট একটা কথা বলে রাখি যে গতকাল যারা রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পাওনি বা এই ব্যাপারগুলো, তাদের ক্ষেত্রে একটু বলে রাখি একটা দুটো কথা। আচ্ছা, আচ্ছা, এর সাথে এটাও বলে রাখি, আগামীকাল তোমরা জানো যে আমাদের আর পরপর 3 দিন ক্লাস হয়ে গেল, তাই তো? পরপর 3 দিন ক্লাস হয়ে গেল। আগামীকাল চতুর্থ ক্লাস, বা আমাদের যে রুটিন দেওয়া ছিল সেই রুটিনের হিসেবে লাস্ট ক্লাস রয়েছে আগামীকাল। তার মানে এই না যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এরপর আমি আবারও জানাচ্ছি, একটা নতুন গতিতে, নতুন উদ্যমে সাপ্তাহিক রুটিন মেনে ক্লাস হবে। অর্থাৎ এর পরবর্তীতে মানে একটা ব্যাচ ক্রিয়েট করা হবে, একটা নতুন ব্যাচ হবে। অর্থাৎ সেখানে যারা অ্যাডমিশন নেবে তাদেরকে নিয়ে ক্লাসটা থাকবে। কতজন কি থাকবে ব্যাচে, আমি সমস্ত কিছু আগামীকাল আমি ডিটেলসে জানিয়ে দেবো, যে অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হতে পারে। কোর্স ফি যখন বললাম, আমি একটা দুটো কথা বলে রাখি যে কোর্স ফি থাকবে সবার সাধ্যের মধ্যে। মানে শুধুমাত্র মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি থাকবে সেই রকম ভাবে। কোর্স ফি এতটাই কম থাকবে। আর অন্যভাবে যদি বলি, যে তোমার পরিচিত মেজো সেজো, যাদেরকে তুমি মেজো সেজো ইনস্টিটিউট মনে করো, ঠিক আছে, তাদের তুলনায় কোর্স ফি অনেক কম থাকবে। আর কোয়ালিটি অফ এডুকেশন, তুমি যাদেরকে বড় মনে করো, তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না যদি কোয়ালিটি অফ এডুকেশনের কথা বলি। এছাড়া আগামীকাল ক্লাসে আমি এগুলো শেয়ার করে দেবো সবকিছু, যে সাপ্তাহিক রুটিন কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। আমি এখনো পর্যন্ত ইংলিশ টিচার দেখে নিয়েছো, দেখেছো স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স। এছাড়া জিকের একটা বড় পার্ট বাকি রয়েছে। জিকের যে ক্লাসগুলো থাকবে সেগুলো আমি আগেই জানিয়েছি, কি কি সাবজেক্ট আরো একবার নামে বলে দিচ্ছি। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, তোমার সায়েন্স, এদিকে কম্পিউটার, এনভায়রনমেন্ট। তার মানে আমি এই না যে তোমাকে আমি কম্পিউটারে পণ্ডিত বানিয়ে দেবো, ইকোনমিক্স আমি তোমাকে ইকোনমিক্স বানিয়ে দেবো, একদমই না। আমাদের এই পরীক্ষার জন্য যতটুকু দরকার, যে ওই একটা বা দুটো কোশ্চেন আসবে, যে কনসেপ্টটুকু দরকার, ঠিক সেই কনসেপ্টটুকু ইকোনমিক্স হবে, তার বাইরে হবে না। পলিটি যতটুকু দরকার ততটুকুই হবে, এনভায়রনমেন্ট যতটুকু দরকার ততটুকু, সাজেস্টিভ জায়গা যতটা, যা ডিটেলস নোটস এরকম ভাবে, যে তোমার যতটুকু দরকার আমি সেটুকুই দিয়ে দেবো, তার বাইরে আমি তোমাকে ডিটেলস পড়াবো না। প্রথমত হাতের সময় খুব কম, দ্বিতীয়ত আমি পড়াবো না। যতটুকু দরকার ঠিক ততটুকু, সেটা অঙ্ক, ইংলিশ, এই এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি একই কথা বলবো। তো আগামীকাল ক্লাসে মূলত 3টে জায়গা খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1, যে অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পুরো ডিটেলস আমরা অঙ্কের সিলেবাসটাই খুব ভালো করে দেখবো, কতদূর কি পড়তে হয়, সিলেবাসটাকে আমরা কিভাবে মার্চ করতে পারি। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এতদিন পর্যন্ত আমরা সিক্রেট কোড শেয়ার করে এসেছি, আগামীকাল মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আবারও বলছি, আগামীকাল একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তৃতীয় যেটা বলার, যে আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি, কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, সাপ্তাহিক রুটিন কি হবে, ক্লাসের টাইম, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন,
সমস্ত কিছু আমি আগামীকাল ডিটেলসে জানিয়ে দেবো, যে মক টেস্ট কিভাবে দেবে, কতগুলো কি মক টেস্ট থাকবে, সমস্ত কিছু। আজ আমি যা কিছু মুখে বলছি, আগামীকাল এগুলো তোমাদের কাছে রিটেন আকারে, লিখিত আকারে শেয়ার করে দেওয়া হবে, যে যা এই হচ্ছে আমার কমিটমেন্ট, আমি এই করতে পারবো। ঠিক তার নিচে লেখা থাকবে যে এইগুলো আমি করতে পারবো না, বা এগুলো আমি কমিটমেন্ট করছি না। সবকিছু তোমাদের কাছে রিটেন আকারে থাকবে। দেন আমি সবকিছু শেয়ার করে দেবো যে কোর্স ফি কি হবে বা সবকিছু। মানে আগামীকাল সন্ধে 6টা থেকে একদম 7টা 15 পর্যন্ত অঙ্কের ক্লাস চলবে টানা। 6টা থেকে 7টা 15, 7টা 15-র পর আমি নতুন ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো। আমার বলতে ওই 10-12 মিনিট লাগবে, সময় লাগবে খুব বেশি হলে, যে এটা নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস, কোর্স ফি, সাপ্তাহিক রুটিন, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, ক্লাস টাইমিং, সমস্ত কিছু আমি আগামীকাল ডিটেলসে শেয়ার করে দেবো। একদম শেষে মাস্টার সিক্রেট। আবারও বলছি, এই যে গতকাল যে ইংলিশ হয়েছে বা তার আগের দিনের ক্লাস, এই রেকর্ডিং বা পিডিএফ নোটস যারা পাওনি তাদের জন্য আগামীকাল দ্বিতীয় তথা শেষ সুযোগ থাকবে। অর্থাৎ যদি আগামীকালকে ক্লাস মিস করে যাও, তাহলে তোমার কাছে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস কোনো কিছু আর পৌঁছাবে না। কারণ আশা করি বলার দরকার নেই, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। তুমি 1000বার রিকোয়েস্ট করলেও তোমার কাছে কোনো কিছু যাবে না। সিক্রেট কোড ছাড়া রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবে না। তাই আগামীকাল ক্লাস করলে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। তা মাথায় রেখো, আগামীকাল ক্লাসে গুরুত্ব মূলত 3টে। লাইভ ক্লাস মিস করবে না, তাহলে তুমি সবকিছু মিস করে যাবে। কোডটা হচ্ছে এটা, লাভ ইউ মাস্টারজি, যেটা আমাদের হাইলাইট করা রয়েছে, এটাই হচ্ছে সিক্রেট কোড। শুধুমাত্র এইটুকুকে তুমি লিখে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। রিপিটেডলি বলছি, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। আর নাম্বারটা 6291515880, অর্থাৎ গতকাল যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই রয়েছে। গতকাল যে নাম্বারটা ছিল আজও সেই নাম্বারটা পাল্টায়নি। আগামীকাল এই নাম্বারটা পাল্টে যাবে, যেহেতু আগামীকাল মাস্টার সিক্রেট কোড থাকবে। 6291515880, এটা হচ্ছে মাস্টার সিক্রেট কোড। আর কোডটা কি বললাম, লাভ ইউ মাস্টার জি। কোড হচ্ছে লাভ ইউ মাস্টার জি, আর সিক্রেট কোড হচ্ছে 6291515880। আশা করি সবাই পেয়ে গেছো। আগামীকাল আবারও বলছি, লাইভ ক্লাস কেউ মিস করবে না, তাহলে সবকিছু মিস করে যাবে, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। রিপিটেডলি বলছি যে গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না, এই কথাটা মাথায় রেখে দিও। আগামীকাল ক্লাসের গুরুত্ব একদম সম্পূর্ণ অন্যরকম। সমস্ত কিছু আগামীকাল লাইভ ক্লাস থেকে একদম ডিটেলস জানতে পারবে, সবকিছু পুরো ডিটেলস জানতে পারবে আগামীকালের লাইভ ক্লাস থেকে। তাই আগামীকাল লাইভ ক্লাস কেউ মিস করো না, সেক্ষেত্রে তুমি সবকিছু মিস করে যাবে। একটু আমাকে জানিও যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে 3 দিন ক্লাস করার পর। যারা একদম প্রথম দিন ক্লাস করেছিল তারাই রিলেট করতে পারবে, যারা প্রথম দিন ক্লাস করোনি তারা জানতে পারবে না। আর নেক্সট যেটা বলার, যে বারবার বলছি 1.5 ঘন্টা ক্লাস করার জন্য মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। আগামীকাল লাইভ ক্লাস মিস করো না, কারণ অঙ্ক বাধ্যতামূলক, ম্যান্ডেটারি। তুমি সে গ্রুপ সি দাও বা গ্রুপ ডি, যেখানে যাও না কেন অঙ্ক বাধ্যতামূলক, ম্যান্ডেটারি। বা আমাদের যে কোনো রকম পরীক্ষা, শুধুমাত্র সেন্ট্রাল লেভেল বা স্টেট লেভেল না, যে কোনো রকম পরীক্ষা, দুটো একটা পরীক্ষা বাদ দিলে অঙ্ক মানে তোমাকে দিতেই হবে বাধ্যতামূলক। এবার দুটো একটা বলতে সেটা আবার সবাই হয়তো যোগ্য না সেই পরীক্ষা। যেমন আপার প্রাইমারি ডেট সোশ্যাল সায়েন্স, যেখানে অঙ্ক নেই, এই আপার প্রাইমারি ডেট সবাই দিতে পারবে না। যাদের বিএড বা ডিএলএড রয়েছে তারাই একমাত্র এই পরীক্ষায় বসতে পারবে। তাহলে বুঝতে পারছো যে আজকে ফার্স্ট মেসেজের কথা বুঝতে পারিনি। মেসেজের কথা বলতে কিসের কথা বলতে চাইছো বুঝলাম না। যেটা বললাম যে ইয়ে কি বলে, কোথায় কি একটা বলতে গেলাম ভুলে গেলাম। আর ইয়ে, আমি এটা যত সময় পাঠিয়ে দেবো, মানে বা গতকাল যে ক্লাসের এটা হয়েছে সেটাও আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, এ তো পরপর 3 দিন ক্লাস চলছে। এবার আহ, আছে অনেকে, কেউ ফার্স্ট ক্লাস করছে, কেউ এখনো ফার্স্ট শুরুই করতে পারিনি, কেউ আর ভাবছে শুরু করবে। সব রকমই থাকবে, মানে আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। ঠিক আছে, একটা ফ্যামিলিতেও যেমন সবাই সবকিছু থাকে, এরকম ব্যাপার তো এখানেও তাই। কেউ প্রথম ক্লাস করছে, কেউ বা দ্বিতীয় ক্লাস করছে, কেউ এখানে অনেকে আছে পরপর 3 দিন ক্লাস করছে। বোঝা যাচ্ছে যারা ওই 3 নম্বর লিখছে তাদের বোঝা যাচ্ছে যারা পরপর 3 দিন ক্লাস করছে, এটা যেমন বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর ক্লাসগুলো যেরকম অনলাইনে দেখছো এরকম অনলাইনে ক্লাস হবে। আগামীকাল আমি এই ডিটেলস গুলো আরো জানিয়ে দেবো, যে মক টেস্ট কিভাবে দেবে বা মক টেস্টের এই জায়গা কোথায়, কিভাবে তোমরা মক টেস্ট দিতে পারবে,
এগুলো আমি সবকিছু আগামীকাল ডিটেলসে জানিয়ে দেবো। ঠিক আছে, আর নেক্সট যেটা বলার যে কয়েকটা পয়েন্ট আমার একদম প্রথম দিনের এটাতে বাকি রয়েছে, ওটা আমি শেয়ার করে দেবো। সেটা এই কয়েকদিনের ক্লাসে না হোক, আমি নতুন ব্যাচ শুরু হলে আমি নতুন ব্যাচের মধ্যে শেয়ার করে দেবো, সেটাতে অসুবিধা নেই। আমি বলবো যেগুলো বলেছি অ্যাটলিস্ট, আমি জানি না কেউ সেগুলোকে অ্যাটলিস্ট ইমপ্লিমেন্ট করার কথা ভেবেছো কিনা, মানে হয়তো শুরু করতে পারিনি ধরে নিলাম যে এখনো পর্যন্ত শুরু করতে পারেনি বা কিছু, কিন্তু জানি না কেউ ইমপ্লিমেন্ট করার কথা ভেবেছো কিনা। যে একদম প্রথম দিন যে কথাগুলো বলেছিলাম, প্রথম দিনের ক্লাসের রেকর্ডিং আমি গ্রুপেও একবার শেয়ার করে দিয়েছিলাম, তো সেই ক্লাসটা চাইলে একবার দেখে নিতে পারো। আর সবাইকে বলবো যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সব জায়গাতে থাকো, তুমি ডেফিনেটলি উপকার পাবে। মানে কেউ আছো এখানে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে আছো, বা ফেসবুক গ্রুপে বা পেজে আছো, সব কেউ আছো, মানে ওখান থেকে পাচ্ছ, বেনিফিট পাচ্ছ, যে বিভিন্ন রকমের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে বিভিন্ন রকমের যে নোটিফিকেশন বা যা কিছু, টেলিগ্রাম গ্রুপে প্রতিদিনের মক টেস্টের কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ, দেখো সাবজেক্ট ওয়াইজ, মানে এই না যে খিচুড়ি হচ্ছে একটা ইতিহাস, একটা ভূগোল, একটা জীবন বিজ্ঞান, এরকম না, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আসছে। যেদিন জীবন বিজ্ঞান তো সেদিন পুরো জীবন বিজ্ঞান হচ্ছে, যেদিন স্ট্যাটিক জিকে তো সেদিন স্ট্যাটিক জিকে হচ্ছে একদম। এবং যদি কেউ ফেসবুক পেজে থাকো, তাহলে দেখো লাইভ ক্লাসগুলো পাচ্ছ ফেসবুক পেজে, আর গ্রুপে থাকলে ডিটেলস ইনফরমেশন গুলো পাবে। আমি বলবো ওই জায়গাগুলোতে থাকো, ওখান থেকে দেখো ডেফিনেটলি পাবেই প্রতিদিনে। মানে আমি বলবো না বা বলতে পারছি না, বা আমি বলবোই না যে তুমি কতটা উপকার পাবে, কারণ এটা পুরোপুরি আপেক্ষিক, তাই না? এটা পুরোপুরি আপেক্ষিক। মানে এই কথাগুলো মানে খুব সচরাচর শোনা যায় যে গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ নাকি দুধ খেয়ে বিষ ঢালে, এই ব্যাপারগুলো। কেউ সারা জীবন কারোর থেকে উপকার নেওয়ার পর কোনো একদিন ক্ষতি হয়ে গেছে, তাকে সারা দিন গালাগালি দিচ্ছে, আর কেউ কোনো কিছু করলেও না, তারপরও বিনা স্বার্থে করে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো পুরোপুরি আপেক্ষিক। তো ওই জন্য আমি এগুলো বলছি না যে তুমি ওখানে ঢুকলে অনেক কিছু পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে, আমি বলছি না। এগুলো আবারও বলছি আপেক্ষিক। তুমি ওখানে যাওয়ার পর তুমি কি পাবে না পাবে সেটা তুমি বলতে পারবে। আমি শুধু এটুকু বলতে পারি যে তোমার পাওয়া বা তোমার পাওনা জিরো হবে না। আমি এটুকু বলতে পারি যে তোমার পাওনা বা তোমার পাওয়া জিরো হবে না। এবার সেটা 1% না 2% না 5% না 50%, তুমি বলতে পারবে, আমি বলতে পারবো না। ঠিক আছে। আর আগামীকাল যেটা বললো যে লাইভ ক্লাসটা মিস করবে না। আর ছোট ছোট জায়গাগুলোকে প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো রেকটিফাই করার। তুমি একদিনে সবকিছু করতে পারবে না। আমি শুধু পড়াশোনার কথাও বলছি না, মানে তোমার যে কোনো কিছুতে, সেটা তোমার স্বভাব চরিত্রের মধ্যে হতে পারে, সেটা তোমার কোনো হ্যাবিটের মধ্যে হতে পারে, সেটা তোমার রিপ্রেজেন্টেশন, প্রেজেন্টেশন, বডি ল্যাঙ্গুয়েজ, যে কোনো কিছুতে প্রতিদিন কিছু না কিছু চেঞ্জ করো, প্রতিদিন কিছু না কিছু চেঞ্জ করো। মানে ধরে নাও যে বিভিন্ন রকম, মানে ছোট ছোট পয়েন্ট গুলো বলছি। তুমি সবসময় কথা বলতে পছন্দ করো, অন্য কেউ কথা বলে তুমি তার থেকে আগে কথা বলে, শোনার অভ্যাস নেই। আমাদের শোনার অভ্যাসটা ভীষণ দরকার। রেগুলার একটু একটু করে মনে রাখার চেষ্টা করো যে কথা বললে আমি দুম করে কথা বলবো না, আগে একটু শোনার চেষ্টা করি। এই ছোট ছোট জায়গাগুলোকে টিউনিং করার চেষ্টা করো। মানে আমি এই একটা দুটো এক্সাম্পল দিচ্ছি মাত্র। তুমি যে কোনো জায়গাতে সবকিছু দুম করে তোমার রাগ হয়ে গেল, তুমি রাগের মধ্যে যাকে তাকে যা খুশি বলে দাও। একটু ওয়েট করো, ধৈর্য রাখো, রাগ হয়ে গেল কি কোনো কিছু না বলে ওখান থেকে বেরিয়ে চলে যাও। এইভাবে দেখো প্রত্যেক জায়গাতে, তাহলে এরকম যদি হয় এসব জায়গাতেও সবকিছুতে পরিবর্তন আসবে। এবার এটাকে যদি সাম টোটাল করো, যে আমি এন্টায়ার অক্টোবর মাসে এই জিনিসগুলোকে টিউনিং করে মেনে চলেছি, তুমি রেজাল্ট দেখতে পাবে অক্টোবর মাসে। হ্যাঁ কিছুটা হয়েছে, হয়তো চোখে দেখার মতো বিরাট অ্যামাউন্ট না, কিন্তু এটা যদি 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস করো, তাহলে চোখে দেখার মতো ড্রাস্টিক চেঞ্জ তুমি দেখতে পাবে। হোয়াটসঅ্যাপ গুলোতে জয়েন করতে পারছি না কারণ 1000 মেম্বার ভর্তি হয়ে গেছে, এই ব্যাপারটা দেখবেন। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের কথা বলছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলের কথা বলছি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি তো আছো, না হলে তুমি আর এখান থেকে পাচ্ছ কোথায়? একাধিক গ্রুপে জয়েন করার দরকার নেই, একটা গ্রুপে থাকলেই হবে। কারণ বেশিরভাগ গ্রুপই মেম্বার ফুল হয়ে রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি এমনি রয়েছে। এই মুহূর্তে মনে হয় সর্বাধিক 8 নম্বরে চলছে। তোমরা এখানে রয়েছে 6 নম্বর 7 নম্বর ব্যাচ, তাই তো? কেউ আছো 6 নম্বর, কেউ আছো 7 নম্বর, ঠিক বলছি তো? অন্য কোনো গ্রুপের নেই, মনে করে দেখো।
আইদার আছো 6 নম্বর, দেখো ওখানে লেখা রয়েছে স্কুল চালক 6 বা 6 বলে রয়েছে, আর স্কুল চালক 7, এই দুটো গ্রুপের মেম্বারই এখানে রয়েছে, আর কেউ নেই এখানে। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের কথা বলছি, ওখানে আনলিমিটেড জয়েন করতে পারবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের কথা বলছি, ওখানে আনলিমিটেড জয়েন করতে পারবে, ওইখানকার কথা বলছি। চাইলে আমি এখানে একবার লিঙ্ক শেয়ার করে দিতে পারি, কিন্তু তোমরা যেহেতু ওখানে আছো, ডেফিনেটলি ওখান থেকে দেখো পাচ্ছ, মানে গ্রুপের মধ্যে সবকিছু দেখতে পাচ্ছ বা পাবে। আমি বলবো ওখানটায় জয়েন করে যাও, ওখান থেকে ডেফিনেটলি তুমি কিছু না কিছু পাবে। প্রতিদিনের তোমার যে নির্দিষ্ট চাহিদা যতটুকু, সেটা দেখবে ওখান থেকে পূরণ হয়ে যাচ্ছে, ওখান থেকে তুমি অনেক কিছু পাচ্ছ। আমি সেটাই বলছি। এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আর হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল, আমি এটাকে শেয়ার করে দিচ্ছি, ধরো এই যে দেখো, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। পুরোটা কেন আসলো না? এবার মনে চলে যাবে। হ্যাঁ, এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, দুটোতে ভীষণ রকমের উপকার পাবে। আমি টেলিগ্রামের আরো বেশ কয়েকটা গ্রুপে দিয়ে দেবো, কারণ এই গ্রুপে তুমি শুধুমাত্র জিকে পাবে, ইংলিশ বা ম্যাথ পাবে না। এবার ইংলিশ ম্যাথের জন্য আমি আলাদা করে তোমাদেরকে দিয়ে দেবো, সব সাপোর্ট পেয়ে যাবে এগুলোতে। এবং এগুলো যে কোনো সময় তুমি যদি টেলিগ্রাম চ্যানেলে যাও, তুমি ওখানে দেখতে পাবে না যে কোনোদিন ওখানে একটা মেসেজ রয়েছে যে ভর্তির জন্য, তুমি দেখতে পাবে না। কেউ আছো এরকম যে একটু পুরোনোতে, মানে অনেকদিন আগে জয়েন করে রয়েছো, বা একটু পুরোনো মেসেজ গুলো দেখেছো, এরকম কেউ আছো? তুমি দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেল বলো বা টেলিগ্রাম চ্যানেল বলো, কোথাও পাবে না যে যেখানে বলা রয়েছে চলো এখানে ভর্তি হতে হচ্ছে, বা এই ভর্তির জন্য কোর্স ফি রয়েছে, এই আজকে ডিসকাউন্ট চলছে, এই আজকে অফার চলছে, এই আজকে একটু শীত পড়েছে তার জন্য ডিসকাউন্ট পাবে। তো এরকম কিছু পেয়েছো কোনো কিছু কোর্স সম্পর্কে ভর্তির জন্য? আমি আবারও বলছি, কোনো কিছু পাবে না, শুধুমাত্র লাইভ ক্লাস বাদ দিয়ে অন্য কোথাও কোনো কিছু পাবে না একদম। এদের কাউকে আমার শেখানো নয়, কারোর সাথে আমার কোনো পরিচিতি নেই, পূর্ব পরিচিতি নেই। আবারও বলছি যে লাইভ ক্লাস মিস করে গেলে তুমি সবকিছু মিস করে যাবে। গ্রুপে কোনো কিছু কিন্তু শেয়ার করা হবে না। এই হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, এখানে অজস্র ছেলে মেয়ে রয়েছে, ঠিক আছে? যদি 7 নম্বরে থেকে থাকো তাহলে 6 নম্বরে জয়েন করার দরকার নেই, কারণ গ্রুপগুলো প্রায় সবই ফুল হয়ে রয়েছে। কোথাও বা প্রায় 1000, কোথাও বা 1005-7-9 জন, কোথাও বা 990-95 জন এরকম ভাবে রয়েছে। সেই জন্য বলছি এগুলো যেখানে যে কোনো একটা গ্রুপে থাকলেই হবে। অনেকে হোয়াটসঅ্যাপ কমিউনিটির মধ্যেও রয়েছে। হোয়াটসঅ্যাপ কমিউনিটি দেখো, যেখানে ওই অ্যানাউন্সমেন্ট মেসেজের মধ্যে সবকিছু পাওয়া যায়, আছে না এরকম? তো অনেকে আছে এরকম, ইয়ে তোমার কমিউনিটি গ্রুপের মধ্যেও রয়েছে। যেখানে আছো ওখান থেকে পেলেই হবে, ওখান থেকে পেলেই হবে। ঠিক আছে, চলো আমি রাখলাম এই পর্যন্ত। 8টা থেকে আবার একটা ক্লাস রয়েছে। আর যেটা বলছিলাম যে ছোট ছোট জায়গাগুলোকে একটু চেঞ্জ করার চেষ্টা করো। হোয়াটসঅ্যাপে আর একবার দিয়ে দেবেন, আমি দিয়ে দেবো, হ্যাঁ আমি আর একবার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, ওটাকে একটু দেখে নাও। আর আবারও বলছি, ছোট ছোট জায়গাগুলোকে চেঞ্জ করার চেষ্টা করো। মনে রেখো, আমি এই কথাগুলো বোধহয় এর আগে তোমাদেরকে বলেছি বারবার, যে অ্যাকচুয়ালি আমাদের ওই ক্যান্সার বলে কোনো রোগ হয় না। কেমন একটু শোনা গেল না? স্যার আপনি কেমন মিথ্যা কথা বললেন, ক্যান্সার বলে রোগ হয় না? হাই দাদা, আপনি জানেন না, নইলে আপনি জেনেও অস্বীকার করছেন, এরকম একটা মনে হচ্ছে না? আবারও বলছি, এটাই সত্যি যে ক্যান্সার বলে কোনো রোগ হয় না। ক্যান্সার বলে কোনো রোগ হয় না। রোগ হয় জ্বর, সর্দি কাশি, মাথা ব্যথা, বমি বমি ভাব, সকালে ব্রেকফাস্ট করো না, সময় মতো স্নান করো না, রাত্রেবেলা ঘুম না, বিছানার মধ্যে শুয়ে জেগে রয়েছো, ঘুম আসছে না, দাঁত দিয়ে রক্ত বেরোনো, চোখ দিয়ে রক্ত বেরোনো, কান দিয়ে রক্ত বেরোনো, চোখে কম দেখা, চোখে ঝাপসা দেখা, কানে ঝিঝি ভো ভো করছে, আমরা এগুলোকে প্রতিদিন ইগনোর করে যাচ্ছি। তাতে তোমার এভরিডে লাইফস্টাইলে কোনো পরিবর্তন হচ্ছে না, কিছু পাল্টাচ্ছে না, বা খুব যে বিরাট কিছু হচ্ছে তা না। ঠিক আছে, একবার দাঁত দিয়ে রক্ত পড়লো, একটু কিছু এ করলাম, ঠিক হয়ে গেল। খুব বেশি দিন হচ্ছে, একটা সামান্য একটা ওষুধ খেয়ে নিয়ে আসলাম, ঠিক হয়ে গেল, এরকম একটা ব্যাপার।
কিন্তু ওইগুলোকে যখন তুমি যে প্রশ্রয় দিচ্ছ, প্রতিদিন প্রশ্রয় দিচ্ছ, এটা ইজ ইকুয়াল টু একদিন তোমার কাছে ক্যান্সার হয়ে দাঁড়াচ্ছে। আপার প্রাইমারি টেটের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, নতুন ব্যাচ সোমবার থেকে শুরু হবে। যদি কেউ আপার প্রাইমারির জন্য থাকো, আমাকে হোয়াটসঅ্যাপে আলাদা করে আপার প্রাইমারি টেট লিখে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপে আলাদা করে আমি নাম্বারটা বলে দিচ্ছি, এই নাম্বারে শুধুমাত্র মেসেজ করবে 9804418987। এই নাম্বারে শুধুমাত্র আপার প্রাইমারি টেট বা টেট লিখে একটা মেসেজ করবে। সোমবার থেকে ক্লাস শুরু হবে, এই নাম্বারে আপার প্রাইমারি টেট বা টেট লিখে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রাখবে। ঠিক আছে, আপার প্রাইমারি টেটের মধ্যে গ্রুপ সি গ্রুপ বি কভার হবে, কিন্তু গ্রুপ সি গ্রুপ বির ব্যাচে আপার প্রাইমারি বা প্রাইমারি মানে টেট কভার হবে না, কিন্তু টেটের ব্যাচে গ্রুপ সি গ্রুপ ডি কভার হবে। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল এই নিয়ে বিস্তারিত আবারও কথা হবে। প্রত্যেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, লাইভ ক্লাস ছাড়া তুমি কোনো কিছু জানতে পারবে না। রিপিটেডলি বলছি, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে। থ্যাংক ইউ, গুড নাইট। আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় দেখা হচ্ছে, ঠিক সন্ধ্যে 6টা। থ্যাংক ইউ।